শোনো না গো, আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। আমার ব্লাউজের হুকটা খুলে দাও তো। কঙ্কা গোসল শেষে ভেজা কাপড় পরা অবস্থায় হিমুর কাছে গিয়ে কথাটা বলল। হিমু সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। কঙ্কার দিকে মাথা উঁচু করে এক পলক তাকাতেই লজ্জায় চোখটা নামিয়ে নিল, কারণ ভেজা কাপড়ে ওর শরীরের সব কিছু বোঝা যাচ্ছিল। এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, দাও না খুলে। উপায় না পেয়ে হিমু অন্যদিকে মুখ ঘুরিয়ে হুক খুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু পূর্ব অভিজ্ঞতা না থাকায় সে কিছুতেই পেরে উঠছে না। কি হলো, এতক্ষণ লাগে বুঝি? কঙ্কা তারা খেয়ে হিমু বাধ্য হয়ে ওর পিঠের দিকে তাকিয়ে হুকটা খুলে দিল। হয়ে গেছে, তুমি এখন ড্রেস চেঞ্জ করতে পারো। কথাটা বলেই হিমু চুপচাপ দাঁড়িয়ে রইল, আর মনে মনে ভাবলো কঙ্কা হয়তো এখন বাথরুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবে, কিন্তু না, সেই হিমুর সামনেই ব্লাউজটা খুলতে লাগলো। কঙ্কার এমন অস্বাভাবিক আচরণে হিমু লজ্জায় দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। বের হয়ে দরজাটা বাহির থেকে লক করে দিল। তারপর সে মনে মনে কাজের মেয়েকে 101টা গালি দিতে লাগলো, কারণ সে থাকলে আজ হিমুকে এসব করতে হতো না। লজ্জায় হিমু মরে যেতে লাগলো। কঙ্কা হিমুর আশ্রিতা বোন। খুব ছোটবেলায় কঙ্কার মা বাবা মারা যায়। তারপর সে তার দাদা দাদির কাছে মানুষ হতে থাকে। একসময় তার দাদা দাদিও মারা যায়। বলা বাহুল্য তার অনেক আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও কেউ তার দায়িত্ব নিতে রাজি হয়নি। অজ্ঞতা কিছুদিন সে গ্রাম সম্পর্কে এক দাদির কাছে থাকে, কঙ্কা হিমুর নানুর বাড়ির এলাকার। এরপর ভাগ্যগুণে হঠাৎ একদিন হিমুর মার সাথে তার দেখা হয়ে যায়। হিমুর কোনো ভাই বোন ছিল না, তাই হিমুর মা কঙ্কার সব কাহিনী শুনে ওকে একেবারে নিয়ে নেয়। ওইসব ছাড়াও হিমুর মায়ের কঙ্কাকে পছন্দ হওয়ার আরও একটি কারণ আছে। কঙ্কা অনেক শান্তশিষ্ট একটি মেয়ে, আর কিছুটা কম বুদ্ধির অধিকারিণী। তাকে যখন হিমুর মা আশ্রিতা হিসেবে নেয় তখন ওর বয়স ছিল মাত্র 13-14 বছর। এখন ওর বয়স 17, তবে ওর বুদ্ধি বয়সের সাথে না বেড়ে দিনে দিনে আরও কমে যাচ্ছে। এই কারণে হিমুর মা ওকে একটু বেশি যত্ন আত্তি করেন, খেয়াল রাখেন, ভালোবাসেন, সব সময় চোখে চোখে রাখেন। হিমুর থেকে কোনো অংশেই ওকে কম ভালোবাসেন না। শুধু তাই নয়, হিমুর বাবার অঢেল সম্পত্তির অর্ধেক তার নামে উইল করে দিয়েছিল। হিমু যখন মাস্টার্স করার জন্য লন্ডন যায় তখন হিমুর মা কঙ্কাকে আশ্রিতা হিসেবে নেন। সেই কারণে হিমু কঙ্কাকে দেখে যেতে পারেনি। তবে হিমুর সাথে ওর মা যতবার ফোনে কথা বলতেন ততবারই কঙ্কার কথা বলতেন। হিমু বুঝে গিয়েছিল উনি কঙ্কাকে নিজের মেয়ের জায়গাটাই দিয়ে দিয়েছেন। অবশেষে হিমু মাস্টার শেষ করে বাসায় ফিরল। কঙ্কার সাথে তার দেখা মিলল। হিমু তাকে বোন হিসেবে মেনে নিল। তবে সামান্য একটা সমস্যা বেঁধে গেল। কঙ্কা ঠিকমতো রুম থেকে বের হতো না, ওর সাথে মিশতো না, কথা বলতো না। হিমু লন্ডন থেকে আসা অবধি এই 15 দিনে একবারও সে ভালো মতো হিমুর সাথে কথা বলেনি, যার জন্য সম্পর্কটা ভাই বোনের মতো না হয়ে সামান্য শিথিল হয়ে গেছে। মূলত একটাই সমস্যা। গতকাল হিমুর মায়ের বান্ধবীর মেয়ের বিয়ে ছিল। ওখানে কঙ্কাকে নিয়ে গেলে তাকে নানা রকম প্রবলেম ফেস করতে হতো। এই কারণে উনি কঙ্কাকে হিমুর কাছে রেখে গেছেন। তাতে হিমুর কোনো প্রবলেম বা আপত্তি নেই, কিন্তু সমস্যা করেছে কাজের মেয়েটা। তার মা চলে যাওয়ার পরে সেও ছুটি নিয়ে বাসায় চলে গেছে। শহরের এই বাসায় হিমুর মা বাবা, কাজের মেয়ে আর সে থাকে। তার গ্রামের বাসায় সব আত্মীয় স্বজন ভর্তি। দরজা ধাক্কার শব্দ শুনে হিমু দরজাটা খুলে দিল। কঙ্কা ওর দিকে কিছুটা রাগান্বিত চোখে চেয়ে আছে। হয়তো কিছু বলতে চাচ্ছে মনে মনে, কিন্তু পারছে না, কারণ ওর বৈশিষ্ট্যই চুপচাপ থাকা। হিমু ওর দিকে একবার তাকাতেই আবার চোখ ফিরিয়ে নিল। শাড়ি ঠিক মতো পরতে পারেনি, প্রায় জায়গায় বের হয়ে আছে। হিমুর মায়ের শাড়ি খুব পছন্দ, তাই কঙ্কাকে সবসময় শাড়ি পরিয়ে রাখে। হিমু এই কয়েকদিনে কয়েকবার কঙ্কাকে দেখেছে, তখন সে ঠিকই সাজানো গোছানো অবস্থায় ছিল, কিন্তু এখন আঁচল ধরতে শাড়ি খুলে যাচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে। সে যে তার মায়ের সাজানো গোছানো একটি যান্ত্রিক পুতুলের মতো, সেটা হিমুর বুঝতে দেরি হলো না। আর ওর মায়ের বেশি ভালোবাসা আদর যত্ন পেয়ে পেয়ে যে সে দিনে দিনে আরও বোকা হয়ে যাচ্ছে, সেটাও খুব সহজেই অনুমান করতে পারল।
হিমু রুমে ঢুকে বেডের উপরে বসলো। উদয় ফোন চাপতে লাগলো, কারণ সে কি করবে নিজেও বুঝতে পারছে না। একটু পর কঙ্কা কান্না জড়ানো কণ্ঠে বলল, মা কখন আসবে? আমায় মায়ের কাছে নিয়ে যেতে পারবে? হিমু কিছুটা হাসি হাসি ভাব করে বলল, আজকেই আসবে। কখন আসবে? হিমু তো জানে না কখন আসবে, আর আজকেই যে ওর মা আসবে এটাও সে না জেনেই বলেছে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য। সে এবারে মিথ্যা সাজিয়ে বলল, রাতে আসবে। কঙ্কা আর কিছু জিজ্ঞেস না করে সোজা রুমে চলে গেল। হিমু হাঁপ ছেড়ে বাঁচল। একটু পর সে শিলাকে কল করলো। শিলা হিমুর গার্লফ্রেন্ড। হ্যালো শিলা। এই তুমি গতকাল থেকে কি করছিলে বলো তো? আমায় একবারও নক করোনি কেন? আর আমি যে তোমায় এতবার করে কল মেসেজ করলাম, তার কি কোনো উত্তর দিতে হয় না? সরি, আমি খুব বিজি ছিলাম। কিসে বিজি ছিলে শুনি? হিমু এরপর কি উত্তর দিবে বুঝতে পারলো না, কারণ সে যদি কঙ্কার ওই ঘটনাগুলো বলে তাহলে নির্ঘাত ব্রেকআপ হয়ে যাবে। সে একটু ভেবে আমতা আমতা করে বলল, বাসায় সবাই বিয়ে খেতে গেছে, কাজের মেয়েটাও নেই, একাই রান্না করে খেতে হচ্ছে। এত বড় বাড়ির সবকিছু আমায় সামলাতে হচ্ছে। তুমি বলো সময় পাবো কেমনে? মনে মনে হিমু নিজেকে গালি দিতে লাগলো, কারণ সে খুব জরুরি দরকার ছাড়া মিথ্যা কথা বলে না। যদি সে ওর মাকে জোর করতো কঙ্কাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য, তাহলে কি এই দিন দেখতে হতো? হিমুকে চুপ থাকতে দেখে শিলা বলল, মেসেজ দিয়ে একবার জানাতে পারতে। হ্যাঁ তা পারতাম, কিন্তু আমি ভাবছিলাম যে একদম ফ্রি হয়ে তোমায় নক দিব। ভালোই করেছো। তাহলে এখন কথা বলো। ওহ, আই এম এক্সট্রিমলি সরি ইয়ার। আমি লাঞ্চটা সেরে নিয়ে তোমায় কল করছি, কেমন? ওকে। হিমু লাইন কেটে কিচেনে গেল। সে সকালে উঠেই রান্না করে নিয়েছিল, এখন জাস্ট খাওয়ার পালা। আপনারা ভাবছেন কঙ্কা রান্না করলেই তো পারতো, তাই না? আসলে কঙ্কাকে হিমুর মা নিজের হাতটাও ধুতে দেন না। তার কাছ থেকে কোনো কাজের আশা করা কি ঠিক? তার উপরে আবার তার মাথায় গন্ডগোল। হিমু খাবার প্লেটে বেড়ে কয়েকবার কঙ্কাকে ডাকলো, কিন্তু ওর কোনো সাড়া শব্দ পেল না। হিমু ভাবলো হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই ও রুমে সোফায় বসে ভাত খাচ্ছিল আর ল্যাপটপে মুভি দেখছিল। এমন সময় কঙ্কা দ্রুত গতিতে ওর পাশে এসে বসলো। তারপর কোনো কথা না বলে হিমুর প্লেট থেকে খেতে লাগলো। এমন কাণ্ড দেখে হিমু পুরোই হতভম্ব হয়ে গেল। সে খাওয়া বাদ দিয়ে চুপচাপ কঙ্কার মুখের দিকে তাকিয়ে থাকতে লাগলো। তুমি খাচ্ছ না কেন? আমার খাওয়া হয়ে গেছে তাই। না, তাহলে আমিও আর খাবো না। হিমু একটু ভেবে বলল, তুমি বুঝি মার সাথে এমন করে খাও? হিমু কিছুক্ষণ পর আবার খাওয়া শুরু করলো। জীবনে প্রথমবার এমন করে খেতে ভালোই লাগছে তার। খাওয়া শেষে হিমু মুভি দেখছে, আর কঙ্কা ওর পাশে বসে কিছুক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে থাকছে, আর কিছুক্ষণ হিমুর মুখের দিকে তাকিয়ে থাকছে। হিমু পুরো অস্বস্তিতে পড়ে গেছে। সে বুঝতে পারছে না কঙ্কা কেন ওর রুমে চলে যাচ্ছে না, আর ওকেও কিছু বলছে না। একটু পর হিমু নিজে থেকেই জিজ্ঞাসা করলো, কঙ্কনা, তুমি কিছু বলবে? কঙ্কার পুরো নাম কঙ্কনা। সবাই আদর করে কঙ্কা বলে ডাকে, কিন্তু হিমু কঙ্কনা বলেই ডাকে। আমি মায়ের সাথে একটু কথা বলবো। হিমু কঙ্কার কথা শুনে মৃদু হেসে বলল, এইটাই তুমি আমায় বলতে পারছো না? এটা বলার জন্য সেই তখন থেকে বসে আছো? কঙ্কা কোনো কথা বলল না, লজ্জায় মাথা নিচু করে ফেলল। হিমু ওর মায়ের কাছে কয়েকবার কল করলো, কিন্তু ওর মা একবারও রিসিভ করলো না। মনে হয় বিয়ে বাড়িতে খুবই ব্যস্ত। ওর মা ফোন রিসিভ করছে না দেখে কঙ্কার আগে হির হির করে চলে যেতে লাগলো। ও মাথায় শাড়ির আঁচল দিয়ে রেখেছিল, আর অমনি মাথা থেকে আঁচলটা পড়ে গেল। হিমু দেখলো ওর চুলগুলো প্রায় সবই ভিজা, ভালোভাবে মাথা মুছেনি। চুল থেকে টপ টপ করে পানিও পড়ছে। হিমু কিছু বলার আগে কঙ্কা রুম থেকে চলে গেল। রাত যখন 9টার কাছাকাছি হিমু শিলার সাথে কথা বলা শেষ করে রাতের খাবারের জন্য কিচেনে গেল। বিকেল থেকে এই পর্যন্ত একবারও কঙ্কা রুম থেকে বের হয়নি। হিমু ভাবলো কঙ্কা হয়তো রাগ করে আছে, তাই সে ওর খাবার প্লেট হাতে করে নিয়ে গিয়ে ওর রুমে গেল। গিয়ে দেখে কঙ্কা ঘুমে বিভোর। হিমু প্লেটটা রেখে ওর পাশে গিয়ে বসলো। ওর চুলগুলো এখনো ভেজাই আছে, চুল থেকে টপ টপ করে ফ্লোরে পানি পড়ছে। হিমু কপালে হাত দিয়ে দেখলো জ্বরে ওর শরীর পুড়ে যাচ্ছে। হিমু
ওর কপালে হাত রাখতেই কঙ্কা ওর হাতটা আলতো করে চেপে ধরল। সাথে সাথে হিমুর শরীর একবার কেঁপে উঠল। এ কেমন স্পর্শ! হিমুর মনে হলো এমন স্পর্শ সে জীবনে এই প্রথমবার পেল। কঙ্কার ঘুম ভেঙে যাবার ভয়ে হিমুর হাতটা ছেড়ে নিচ্ছে না। চুপচাপ ওর পাশে বসে ওর মুখের দিকে তাকিয়ে আছে। রুমে জিরো লাইট দেওয়া আছে। খোলা জানালা দিয়ে এক ফালি চাঁদের আলো ওর মুখের উপর এসে পড়েছে। ওকে দেখতে ঠিক পূর্ণিমার চাঁদের মতোই লাগছে। হিমু ওর দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে পারছে না। কতক্ষণ এভাবে তাকিয়েছিল সে জানে না। কঙ্কা এমনিতেই অনেক সুন্দরী, অসম্ভব সুন্দরী, কিন্তু হিমুর কাছে আজ তাকে পরিপূর্ণ সুন্দর লাগছে। কি কারণে লাগছে সে সেটা নিজেও জানে না। মধ্যরাতে কঙ্কার ঘুম ভাঙল। সে ঘুম থেকে উঠেই হিমুকে দেখে কিছুটা অবাক হলো। তারপর খেয়াল করলো সে হিমুর একটা হাত চেপে ধরে আছে। সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে বলল, মা এসেছে? হিমু থতমত খেয়ে গেল। একটু পর বলল, না আসেনি। তুমি রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিলে। আমায় বললেই তো খাবার প্লেটে তুলে দিতাম। আমি তো জানি না তুমি কখন খাও বা কখন ঘুমাও। খাবার নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। কঙ্কা রুমের লাইট দিয়ে হিমুর পাশে এসে বসলো। তারপর হিমুর দিকে তাকিয়ে বলল, কালকে তুমি আমায় মায়ের কাছে নিয়ে যেতে পারবে? হিমু কি উত্তর দেবে তাই ভাবছে। একটু পর বলল, তোমার চুলগুলো এখনো ভেজাই আছে, আমি কি মুছে দিব? কঙ্কা কোনো উত্তর দিল না। একটু পর হিমু কঙ্কার আঁচল দিয়ে চুলগুলো মুছে দিতে লাগলো। কি হলো, উত্তর দাও। হিমু ওর কাছে যেন বাধা পড়ে গেছে। ও কষ্ট পায় এমন সত্য বলতেও সে এখন নারাজ, তাই ধীর গলায় বলল, নিয়ে যাব। একটু পর কঙ্কা না খেয়ে ঘুমিয়ে পড়ল। হিমুরও আর খাওয়া হলো না, সেও না খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা দরজা নক করার শব্দে হিমুর ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই সে দেখলো শিলা রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে। হিমু মুখ কাচুমাচু করে শিলাকে জিজ্ঞেস করলো, তুমি তাও আবার এত সকালে? হ্যাঁ আমি। কেন, খুব আশ্চর্য হয়ে গেলে দেখছি। না আসলে এভাবে হুট করে। হিমুর কথা শেষ হতে না হতেই শিলা হির হির করে রুমের ভিতরে ঢুকে পড়ল। বেডে বসে হিমুকে জিজ্ঞেস করলো, তোমার ফোন কোথায়? কি জানি কোথায় যে ফেলে রেখেছি, জানি না। এ আবার কেমন কথা? সকাল থেকে না হলেও 50 বার কল দিয়েছি, অথচ তোমার কোনো রেসপন্স নাই। শেষে উপায় না পেয়ে চলে আসলাম। ভাবলাম কি করছো সেটা নিজের চোখেই দেখে আসি। হিমুর মুখ শুকিয়ে গেছে। সে ছোট বাচ্চাদের মতো মুখ করে এদিক সেদিক তাকিয়ে বলে, এসেছো ভালোই করেছো। নিজ চোখে তো দেখতে পেলে আমি কি করছিলাম, তাই না? এখন বাবা মা আসার আগেই তুমি চলে যাও, নয়তো আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না। এত তাড়া কিসে তোমার? আন্টি আঙ্কেল তো সব কিছু জানে, একটু বসেই যাই না। শিলা সারাদিন থাকলেও হিমুর কোনো প্রবলেম ছিল না, যদি না কঙ্কা থাকতো। শিলা যদি একবার কঙ্কাকে দেখতে পায় তাহলে রিলেশনের 12টা বাজবে, একদম ব্রেকআপ করে দিবে। হিমু সেটা কখনোই চায় না, কারণ শিলা একদিকে তার বেস্ট ফ্রেন্ড আর একদিকে তার গার্লফ্রেন্ড। ছোটবেলা থেকে একই সাথেই পড়ালেখা করেছে, আর কিছুদিন আগেই রিলেশনশিপেও জড়িয়েছে। হিমু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কেবল সোফায় বসছে মাত্র, এরই মধ্যে কঙ্কা টলতে টলতে ওর রুমে এসে ঢুকছে। শাড়িটাকে কোনো রকমে গায়ের সাথে জড়িয়ে রেখেছে। দীর্ঘ চুল নিয়ে অবশ্য পেছনের দিকে ভালোভাবে ঢেকে আছে, কিন্তু ওর সামনের দিকের অবস্থা একদম বেহাল। শিলা ওকে এভাবে দেখে পুরাই থ মেরে রইল। কঙ্কা হিমুর কাছে গিয়ে বসলো, তারপর ঘুম ঘুম কণ্ঠে বলল, এই নাও তোমার ফোন। আমার পিঠের নিচে পড়েছিল এতক্ষণ, মনে হয় নষ্ট হয়ে গেছে। হিমু কঙ্কার হাত থেকে ফোনটা নিয়ে এক পাশে রেখে দিল। তারপর খুব গম্ভীরভাবে কঙ্কাকে বলল, কঙ্কনা তুমি তোমার রুমে যাও। কঙ্কা একবার হিমুর মুখের দিকে তাকালো আর একবার শিলার মুখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে ওর রুমে চলে গেল। শিলা বিদ্যুৎ বেগে বেড থেকে উঠে গিয়ে হিমুর সামনে দাঁড়ালো। হিমু এখনো সোফাতেই মাথা নিচু করে বসে আছে। শিলার আগে চিৎকার করে বলতে লাগলো, কঙ্কা বাসায় আছে, সেটা তুমি আমায় বলনি কেন? হিমু কোনো উত্তর দিল না। শিলা আরো বেশি রাগান্বিত হয়ে বলল, বলো কেন বলনি? আর তোমার ফোন ওর পিঠের নিচে যায় কিভাবে? আমায় একটু ক্লিয়ার করে বলবা প্লিজ। হিমু এতক্ষণে নিজেকে কন্ট্রোল করে রেখেছিল, কিন্তু শিলার কথাবার্তায় সে আর ঠিক থাকতে পারল না। সে রাগে হিস হিস করে বলল, হ্যাঁ
আমি ওর রুমে ওর কাছে রাতে গিয়েছিলাম। তোমার কোনো সমস্যা? ও তাহলে ভেতরে ভেতরে এত কিছু, আমায় বললে কি আমি না করতাম? কই একটা দিনও তো দেখলাম না নিজের থেকে আমার হাতটা ধরেছো বা কিছু আবদার করেছো, অথচ ভেতরে ভেতরে ছি। এই জন্যই বুঝি তুমি আমার স্পর্শ করতে না? এত সুন্দর জিনিস হাতের কাছে থাকলে বাহিরের কুৎসিত জিনিস কি আর মনে ধরে? এই থাম, অনেক বলছিস আর না। কঙ্কনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আর যদি মা আসার পর তোর এই সব কথা বলে দেয় তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছিস? আমার ভাবার দরকার নেই। হিমুর মাথায় চচ্চর করে রাগ উঠল। ও দ্বিগুণ রেগে গিয়ে বলল, তোর এসব ফালতু প্যাচাল শোনার আমার টাইম নেই। তোর কাছে জবাবদিহি করতে আমি রাজি না। এই মুহূর্তে এখান থেকে চলে যা। হিমুর কথা শুনে শিলার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। ও কখনোই ভাবেনি হিমু ওর সাথে এমন বিহেভ করতে পারে। ও আর সহ্য করতে পারল না, কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। হিমু দরজা লক করে দিল। তারপর গেটের দারোয়ানকে বলল তার পারমিশন ছাড়া যেন ভিতরে কাউকে ঢুকতে দেওয়া না হয়। শিলার সাথে সে এমন ব্যবহার করতে চায়নি, কিন্তু শিলাই লিমিট ক্রস করে ফেলেছিল। তাই হিমুর আর করার কিছু ছিল না। তার উপরে আবার হিমু রাগলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। হিমু রুমে এসে বেডে শুয়ে পড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর সে ফোনটা হাতে নিয়ে চেক করতে লাগলো কিছু হয়েছে কিনা। না, ফোনের কিছু হয়নি। রাতে ভুল করে যদি এই ফোনটা কঙ্কার রুমে রেখে না আসতো তাহলে হয়তো আর আজকের এই দিনটা দেখতে হতো না। হিমু একটা বিষয় মনে মনে খেয়াল করলো, কঙ্কার জন্য এত বড় একটা ঝামেলা হয়ে গেল, অথচ কঙ্কার উপরে তার কোনো রাগ কাজ করছে না। একটু পর সে কঙ্কার রুমে গেল, গিয়ে দেখে কঙ্কা কান্না করছে। ও খুব দ্রুত কঙ্কার কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কঙ্কা কোনো উত্তর দিল না। ও কঙ্কা থুতনিতে হাত দিয়ে ওর মুখের দিকে ওরে নিয়ে বলল, কি হয়েছে আমায় বলো। মার কাছে যাবে? কঙ্কা তবুও কোনো কথা বলল না। কঙ্কার চোখের পানি হিমুর কাছে অসহ্য লাগছে। সে চোখের পানি মুছে দিতে দিতে বলল, মার কথা খুব মনে পড়েছে। মার সাথে কথা বলবে? কঙ্কা এবারও কোনো উত্তর দিল না। একটু আগে শিলা ওর সামনে থেকে কান্না করতে করতে চলে গেল, সেটা ওর চোখে পড়েও পড়ল না। কতদিনের সম্পর্ক শেষ হয়ে গেল, তবু সেটা নিয়ে হিমুর কোনো মাথা ব্যথা নেই। অথচ কঙ্কার চোখের পানি নিয়ে তার মাথা ব্যথার শেষ নেই। পোড়া কপাল। কঙ্কা ফ্লোরে বসে কান্না করছে আর হিমু ওর চোখের পানি মুছে দিচ্ছে। একটু পর হিমুর মা বাবা চলে আসলো। কঙ্কা শায়লা কে দেখেই কান্না করতে করতে জড়িয়ে ধরলো। সায়া মনে মনে নিজেকে খুব অপরাধী ভাবতে লাগলো। সিদ্ধান্ত নিল যে এমন করে আর কখনো কঙ্কাকে ফেলে রেখে কোথাও যাবে না। একটু পর হিমু এসে ওর মাকে বলল, জানো মা, দিনে 100 বার করে তোমার কথা বলছিল আর আমার মাথাটা খাচ্ছিল। শায়লা বেগম একটা শুকনো হাসি দিয়ে বলল, খুব বোকার মতন কাজ করেছি রে। ওকে তোর কাছে না রেখে গিয়ে সাথে করে নিয়ে যাওয়াই উচিত ছিল। আমার লাইফটা হেল হওয়ার পর তুমি সেটা বুঝলে? 2 দিনেই তোর লাইফ হেল্প হয়ে গেল, তাহলে এতদিনে আমার লাইফ কি হয়ে গেছে? হিমুর বাবাও রুমে এসেছিল। শায়লা বেগমের কথা শুনে সবাই হাসিতে ঢলে পড়ল। তাদের সাথে কঙ্কাও হেসে ফেলল। শিলা হিমুকে 2 দিন ফোন করেছিল, কিন্তু হিমু কোনো রেসপন্স করেনি। উল্টা শিলাকে আরো সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। কঙ্কা দিনে একবারও রুম থেকে বের হতো না, কেননা রুমের ভিতরে থাকাটাই ওর বৈশিষ্ট্য। হিমুই মাঝে মাঝে এই ছল ওই ছল করে ওর রুমে যেত। ওকে এক পলক দেখেই আবার চলে আসতো। এভাবে কয়েকদিন কেটে গেল। হিমু ধীরে ধীরে কঙ্কার প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়তে লাগলো। শেষে এমন অবস্থা হলো যে কঙ্কাকে এক মুহূর্ত না দেখলে সে অস্থির হয়ে পড়তো। এমনি একদিন বিকালে হিমু তার মায়ের কাছে গিয়ে বলল, মা, শিলার সাথে কি তোমার কথা হয়? না, অবশ্য একদিন ফোন করেছিল, কিন্তু আমি ব্যস্ত থাকায় রিসিভ করতে পারিনি। পরে আমি ফোন দিয়েছিলাম, কিন্তু ও রিসিভ করেনি। কেন, কি হয়েছে বলতো? না, তেমন কিছু হয়নি। আমি ওর সাথে রিলেশন ব্রেকআপ করেছি। শায়লা বেগম তরকারি তেলে দিচ্ছিলেন। হিমুর কথা শুনে অবাক হয়ে রান্না বাদ দিয়ে ওকে জিজ্ঞাসা করলেন, কেন, তুই কি কথা না বলে থাকতে পারবি? হিমু ওর মায়ের সাথে খুব ফ্রি ছিল, সব কথাই শেয়ার করত।
তাই সে ওর মায়ের কথা শুনে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কয়েকদিন হলো আমি নিজেই যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি। ওর প্রতি আমি খুবই বিরক্ত, মনে হয় না আর কখনো ওর সাথে কন্ট্রাক্ট করব। তাতে তুই কি হ্যাপি থাকতে পারবি? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, বলতে পারো আগের চেয়েও অনেক বেশি হ্যাপি আছি। শায়লা বেগম আবার রান্নায় মনোযোগ দিলেন। হিমু চুপচাপ তার পাশে দাঁড়িয়ে রান্না করা দেখতে লাগলো। একটু পর শায়লা কঙ্কাকে আচারের বয়মটা ওনার রুম থেকে আনতে বললেন। কয়েক মিনিট পর কঙ্কা আচার খেতে খেতে বয়ম হাতে নিয়ে কিচেনে ঢুকলো। ওর ঠোঁটের চারিপাশে আচার লেগে থাকতে দেখে হিমু ঝরে হেসে ফেলল। কঙ্কা হিমুকে হাসতে দেখে থপ করে বয়মটা রেখে চলে গেল। শায়লা বেগম হাসতে হাসতে হিমুকে বললেন, তুই সব সময় ওর সাথে এমন করিস কেন? আমি আবার কি করলাম? বলেই হাসতে হাসতে হিমু কঙ্কার রুমে চলে গেল। কঙ্কা আয়নার সামনে বসে জিভা দিয়ে ওর ঠোঁটের চারপাশের আচারগুলো খাওয়ার চেষ্টা করছিল। হিমুকে দেখা মাত্রই চুপ করে গেল। হিমু কোনো রকমে হাসি চেপে রেখে ওর পাশে গিয়ে বসলো। তুমি কি আমার উপরে রাগ করেছো? কঙ্কা কোনো কথা বলল না, তবে মুখে কিছুটা রাগের ছাপ ফুটে উঠেছে। আচ্ছা, আমি তোমায় হেল্প করব? কি হেল্প করবে? কঙ্কা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো। ওই যে আয়নার দিকে তাকিয়ে যেটা করছিলে। কঙ্কা হিমুর কথার কোনো মাথা মুন্ডু বুঝতে না পেরে চুপ করে রইল। হিমু ওর পিছনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, আর খুব বেশি দেরি নেই। কঙ্কা আয়নাতে হিমুর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। হিমু আয়নাতে কঙ্কার দিকে তাকিয়ে বলল, আমার কাছ থেকে এত দূরে দূরে থেকে কি আমায় আরো পাগল করতে চাও? কঙ্কা চুপ। আচ্ছা, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি এটা কি তুমি বুঝতে পারো না? কঙ্কা চুপ। তুমি আমায় এমন ইগনোর করো কেন? একটু তো ভালোবেসে কাছে টেনে নিতে পারো। কঙ্কা এখনো চুপ, এক দৃষ্টিতে হিমুর দিকে তাকিয়ে আছে। হিমু কিছু একটা বলতে চাচ্ছিল, তার আগেই কঙ্কার চোখের দিকে তাকিয়ে ও হতভম্ব হয়ে গেল। আয়না থেকে মুখ ঘুরে সরাসরি কঙ্কার চোখের দিকে তাকালো। একটু পর বলল, আয়নাতে তোমার চোখের তারা ব্রাউন কালার দেখালো, কিন্তু এখন একদম ব্ল্যাক দেখাচ্ছে কেন? কঙ্কা হিমুর দিকে তাকিয়ে বলল, আমি যদি মাকে সব কথা বলে দিই সেই ভয়ে তোমার এমন হচ্ছে? বলি হাসতে লাগলো। হিমু এতদিন জানতো কঙ্কা কথার পৃষ্ঠে কথা বলতে জানে না, শুধু চুপ হয়ে বোকার মতো চেয়ে থাকে। আর আজ ও কিভাবে এমন সাবলীল ভাষায় উত্তর দিচ্ছে। কঙ্কা একটু বাঁকা হেসে হিমুর কাছে এগিয়ে গেল। হিমুর মুখ ওর মুখের কাছে টেনে নিয়ে বলল, তুমি নাকি হেল্প করবে আমায়? হিমু পাথরের মতো স্থির হয়ে আছে, মুখে কোনো কথা নেই। কঙ্কা ওর জিভা দিয়ে হিমুর ঠোঁটের এক পাশ স্পর্শ করলো। হিমুর পুরো শরীর সাথে সাথে কেঁপে উঠল। সে ভয় ভয় কঙ্কাকে বলল, তোমার জিভা এমন বরফের মতো ঠান্ডা কেন? কঙ্কা ছোট বাচ্চাদের মতো মুখ করে হিমুর দিকে তাকিয়ে রইল। হিমু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল, কঙ্কা, তুমি আমায় কিস করলে? কখন? একটু আগেই যে তোমার জিহ্বা দিয়ে আমার ঠোঁটে স্পর্শ করলে। তুমিই তো বললে যে আমায়। কথাটা শেষ না হতেই হিমুর বাবা রুমের ভিতরে ঢুকলেন। হিমুকে দেখে তিনি বললেন, কাল গ্রামের বাড়িতে যেতে হবে। হঠাৎ আনিস, হিমুর চাচা, রিয়ার বিয়ে ঠিক করেছে। কিন্তু বাবা, রিয়া তো সবে এসএসসি পরীক্ষা দিল, এত তাড়াহুড়ার কি দরকার ছিল? সেটাই তো দেখতে যেতে হবে। পরের দিন সকালে সবাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির ভিতরে ঢুকতেই বুঝতে পারল বিয়ের ধুম পড়ে গেছে। আনন্দে ভরে উঠেছে পুরো বাড়ি। হিমুদের সাথে সবার আনন্দ আরও দ্বিগুণ বেড়ে গেছিল। বাড়ি ভর্তি কত মেয়ে ছড়ি ছিটে আছে, কত সুন্দর করে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু হিমুর চোখ সেই কর্নারের দিকে চুপ করে বসে থাকা কঙ্কার উপরে। এই কাজ ওই কাজ করছে আর ঘুরে ফিরে কঙ্কার আশেপাশে গিয়ে ওকে দেখছে। কঙ্কা আজ সাদা রঙের শাড়ি পরেছে। সাদা রঙেও সৌন্দর্য বেড়ে আরও দ্বিগুণ হয়ে গেছে। কঙ্কা গেস্ট রুমের কর্নারের দিকে একটি চেয়ারে চুপচাপ বসে আছে। ওর পাশে থাকা ছোট মেয়েটার সাথে মাঝে মাঝে কথা বলছে। সারাটা দিন দৌড়ের উপর কেটে গেল হিমু। সন্ধ্যার পর একটু সুযোগ পেতেই কঙ্কার সাথে গল্প করতে লাগলো। কঙ্কা রিয়ার পাশে বসেছিল। হিমু ওর কাছে গিয়ে বলল, কঙ্কনা, ওই যে মেরুন রঙের পাঞ্জাবি পরা একটা ছেলেকে দেখতে পাচ্ছ? কঙ্কা ওই দিকে তাকালো। হিমু হাসি চেপে রেখে বলল, ওই ছেলেটার সাথে কিন্তু তোমায় খুব মানাবে। ছেলেটা অনেক শর্ট ছিল আর কঙ্কা অনেক লম্বা। হিমু যে ওকে জ্বালাচ্ছে ও সেটা বুঝতে পেরে মুখ ফুলিয়ে রইল, কিন্তু কোনো কথা বলল না।
কঙ্কাকে মুখ ফুলিয়ে থাকতে দেখে হিমু আর হাসি আটকাতে পারল না, হো হো করে হেসে উঠল। কঙ্কা দুমদাম করে হেঁটে ওখান থেকে চলে গেল। রিয়া হাসি আটকাতে না পেরে বলল, হিমু ভাই, তুমি এখনো আগের মতোই আছো, কেমন রে? ফাজিল টাইপের। বলে দুইজন আবার হাসিতে ফেটে পড়ল। বরপক্ষ থেকে সবাই চলে আসছে। বিয়ে পড়ানোর আয়োজন নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। হিমুর দায়িত্ব পড়ে গেছে রান্না বান্নার সামাল দেওয়ার দিকে, আর কঙ্কা ছোট বাচ্চাদের হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে, কাউকে সাজিয়ে দিচ্ছে, কিন্তু কোনোটাই নিখুঁতভাবে করতে পারছে না। তবে ছোট বাচ্চাদের সেগুলো খুব পছন্দ হচ্ছে। বিয়ে পড়ানোর একটু আগে জানা গেল রিয়া ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। নিমেষেই পুরো বিয়ে বাড়ির আনন্দ মাটি হয়ে গেল। বংশের মুখে চুনকালি লাগার ভয়ে রিয়ার বাবা আর হিমুর বাবার আলোচনা করতে বসলো। সবশেষে সিদ্ধান্ত নিল ওই ছেলের সাথে কঙ্কার বিয়ে দিয়ে দেবে। তবু বিয়ে ভাঙিয়ে বংশের মান সম্মান নষ্ট করতে পারবে না। কিছুক্ষণের মধ্যে হিমুর কানে কথাটা গেল। হিমু রাগে আগুন হয়ে ওর বাবার কাছে আসলো। এসে রাগান্বিত কণ্ঠে বলল, শুনলাম তোমরা নাকি ওই ছেলের সাথে কঙ্কার বিয়ে দিতে চাচ্ছ। কেন? কঙ্কার মত নিয়েই আমরা সব সিদ্ধান্ত নিয়েছি, আর ওই ছেলে কঙ্কাকে দেখে পছন্দও করেছে। হিমু রাগে কোনো কথা বলতে পারছিল না। চোখ দুটো রক্তের মতো লাল হয়ে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা, তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও। হিমুর বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? এতে তোর কি সমস্যা? ছেলে পছন্দ হয়নি? হিমুর রাগান্বিত কণ্ঠ শুনে অলরেডি বাড়ির সব গার্জিয়ানরা সেখানে উপস্থিত হয়েছে। হিমু এক পলক সবার দিকে তাকিয়ে বলল, আমি কঙ্কাকে ভালোবাসি। ওর বিয়ে হলে শুধু আমার সাথেই হবে, না হলে কারোর সাথে নয়। হিমুর কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। হিমুর মা ওর কাছে এসে বলল, হিমু, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ মা, আমার মাথা একদম ঠিক আছে। কিন্তু শুধু তুই ওকে চাইলেই তো হবে না, ওরও তো মত থাকতে হবে। আর এই বিয়েটার সাথে আমাদের বংশের মান সম্মান সব জড়িয়ে আছে। হিমুর বাবা কঙ্কাকে এমনিতেই অনেক ভালোবাসতেন, কিন্তু পুত্রবধূ হিসেবে অমন অনাথ মেয়েকে তিনি কখনোই চান না। হিমুর মার অবশ্য কিছুটা মত ছিল। হিমু আর কোনো কথা না বলে কঙ্কার কাছে গেল। ওকে বিয়ের সাজে দেখে হিমুর মাথায় আরো বেশি রক্ত উঠে গেল। সে কঙ্কার পাশে বসে বলল, বিয়ের কথা বলতেই অমনি রাজি হয়ে যেতে হলো না? কঙ্কা চুপ। কিন্তু আফসোস, বিয়েটা তোমার ওই ছেলের সাথে হচ্ছে না। কেন? কারণ আমি তোমায় বিয়ে করব। কঙ্কা চুপচাপ। এবার যেমন খুশি তেমন করে সাজো। বলেই হিমু চলে গেল। ওইদিকে হিমুর বাবা একেবারেই নারাজ। তিনি কোনো মতেই কঙ্কার সাথে হিমুকে বিয়ে দিবেন না। হিমু নাছোড়বান্দা, সেও কোনো মতে ছাড়বে না। একটু পর কানাফুসা করতে করতে এই কথা বরপক্ষের কাছে গিয়ে পৌঁছলো। কিছুক্ষণ তর্ক বিতর্ক হওয়ার পরে বিয়েটা ভেঙে গেল। রাত 1:30টার দিকে হিমুর সাথে কঙ্কার বিয়ে পড়ানো হলো। কঙ্কার মা অনেক খুশি, ফ্যামিলির সবাই অনেক খুশি, শুধু হিমুর বাবা ছাড়া। অতঃপর হিমুর কাঙ্ক্ষিত সেই বাসর রাত। সে রুমে ঢুকেই অবাক, কঙ্কা আয়নার সামনে সাজতে বসেছে। হিমু ওর পিছনে দাঁড়িয়ে ওর 2 ঘাড়ে হাত রাখলো। তারপর কঙ্কার মুখের দিকে ঝুঁকে পড়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, বলেছিলাম না খুব বেশি দেরি নেই। কঙ্কা হিমুর মুখের দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, এত আবেগ? হিমু সব আনন্দ মুহূর্তে নষ্ট হয়ে গেল। সে গম্ভীর গলায় বলল, আবেগ নয়, ভালোবাসা। যদি বলি সে ভালোবাসার প্রমাণ দিতে হবে, তুমি পারবে? কিভাবে দিতে হবে? আজকের পর থেকে তুমি আমায় কখনোই স্পর্শ করবে না। হিমু হেসে ফেলল। কঙ্কার ঘাড় থেকে হাত নামিয়ে বলল, এ আবার তেমন কি? যদি বলতে তোমার দিকে কখনোই তাকানো যাবে না, তাহলে হয়তো আমি পরীক্ষায় হেরে যেতাম। কারণ আমি তোমায় স্পর্শ না করে সারা জীবন কাটিয়ে দিতে পারবো, কিন্তু তোমায় না দেখে এক মুহূর্তও কাটাতে পারবো না। কঙ্কা বিস্মিত হয়ে গেল। হিমুর দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? ঠিক আছে, তাহলে এ কথাই রইল। হিমু আর কোনো কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। একটু পর কঙ্কা ওর পাশে গিয়ে শুয়ে পড়ল। হিমু কঙ্কার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, কঙ্কাকে নড়াচড়াও করতে দিচ্ছে না। হঠাৎ কঙ্কা এক অদ্ভুত কাণ্ড করে বসলো। হিমুকে কিছু বলার সুযোগ না দিয়েই এক করে ওর শরীরের সব কাপড় খুলতে লাগলো। হিমু বাধ্য হয়ে অন্য পাশ ফিরে শুলো, কারণ কঙ্কাকে কোনো কাজে বাধা দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মালা।
হিমু জানতো কঙ্কার মাথায় গন্ডগোল আছে, কিন্তু এত বেশি গন্ডগোল আছে সেটাও ভাবতে পারেনি। একটু পর কঙ্কা হিমুকে বলল, তুমি আমার দিকে তাকাও, নয়তো আমি রাগ করব, এমনকি কান্নাও করতে পারি। কঙ্কার কোনো সেন্টি নাই, কি করতে কি করে বসে। হিমু ভয়ে ভয়ে ওর দিকে তাকালো। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে নিয়ে আছে। এমন নগ্ন রূপসীর সামনে নিজেকে কন্ট্রোল করে রাখাটাও এক অসাধারণ ক্ষমতা। প্রায় 2 ঘন্টা পর কঙ্কা হিমুর উপর শুয়ে পড়ল। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার আমায় উত্তীর্ণ করো। হিমু কঙ্কার কথার মাথা মুন্ডু তেমন কিছুই বুঝলো না, শুধু এতটুকু বুঝলো কঙ্কা ওকে স্পর্শ করার অনুমতি দিয়েছে। হিমু ক্ষুধার্ত বাঘের মতো কঙ্কার উপর ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘক্ষণ পরও যখন আবেগের অতিশয্যে চলে গেছে, তখন ওর ঘাড়ের কাছে কঙ্কার গরম নিঃশ্বাস অনুভব করতে পারল। ও আরও ক্ষুধার্ত ও হিংস্র হয়ে উঠল। একটু পর কঙ্কা ওর কানে ফিসফিস করে বলল, আমি তোমার সব কিছুর স্বাদ পেতে চাই, এমনকি রক্তেরও। হিমু এতটাই গভীর মোহে হারিয়ে গিয়েছিল যে ও কঙ্কার কথার অর্থ না বুঝেই বলল, আমার সব কিছুই তো তোমার। কঙ্কা আর এক মুহূর্ত দেরি করল না, সাথে সাথে হিমুর ঘাড়ের উপর ধারালো দাঁত দুটো বসিয়ে দিল। তৃষ্ণা তো চাতক পাখির মতো ঢকঢক করে হিমুর রক্ত দিয়ে ওর মৃত্যু ক্ষুধা মেটাতে লাগলো। কঙ্কা হিমুর ঘাড় থেকে মুখ সরিয়ে বলল, তোমার রক্তের স্বাদ তোমার মতোই অতুলনীয়, আর সবার থেকে আলাদাও। হিমু এতক্ষণ স্বর্গসুখ ভোগ করছিল। সে ঘোরের মধ্যে চোখের পাতা না খুলেই বলল, মুখ সরালে কেন? আরো যত খুশি রক্ত নাও। কঙ্কা হিমুর বুকের উপর মাথা রেখে বলল, না, আরো বেশি রক্ত নিলে তুমি মারা যাবে। হিমু আর কোনো কথা বলল না। সে এতটাই ঘোরের মধ্যে ছিল যে কঙ্কার কথার কোনো অর্থ খুঁজতে গেল না, বরং কঙ্কার উপরে ক্ষুধার্ত হিংস্র বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ল। অতঃপর চিরাচরিত প্রকৃত স্বর্গসুধা উপভোগ করতে লাগলো। সকালে হিমুর ঘুম ভাঙতেই দেখলো কঙ্কা পাশে নেই। সে ঘুম ঘুম চোখেই কঙ্কাকে ডাকতে লাগলো, আর রাতের সুখ স্মৃতিগুলো রোমাঞ্চন করতে লাগলো। তার স্মৃতিতে সবকিছু স্পষ্টভাবে ভেসে উঠল, শুধু কঙ্কার রক্তপান করাটা ছাড়া। একটু পর কঙ্কা হিমুর ডাক শুনে প্রায় দৌড়ে রুমে আসলো। কঙ্কার দিকে তাকিয়েই হিমুর চোখ কপালে উঠে গেল। হিমু খেয়াল করলো এতদিন কঙ্কার গায়ের রং কেমন ফ্যাকাশে ধরনের লাগতো, আর সেই ফ্যাকাশে রং তীব্র আকার ধারণ করেছে। ওর গায়ের রং আজ ঠিক স্বর্ণের মতো জ্বলজ্বল করছে। মনে হচ্ছে একটু ছোঁয়া পেলেই রক্ত বের হয়ে যাবে। হিমু অবাক হয়ে কঙ্কাকে জিজ্ঞেস করলো, আজ তোমায় এত সুন্দর লাগছে কেন? কঙ্কা একটা বাঁকা হাসি দিয়ে বলল, সিক্রেট। কঙ্কা আজ হলুদ রঙের শাড়ি পরেছে। হিমুর চোখে ওকে আজ হলুদ পরীর মতো লাগছে, সজীব আর প্রাণবন্ত ভরা। কঙ্কা বেডের পাশে দাঁড়িয়েছিল। হিমু ওর হাত ধরে এক টান মেরে বিছানায় শোয়ালো। তারপর কঙ্কার গালে আঙুল ছুঁয়ে ছুঁয়ে বলল, হঠাৎই আমার টিয়া পাখিটার মুখে কথা ফুটলো, রহস্যটা কি? আবার এক রাতেই সুন্দরও হয়ে গেল। কঙ্কা অভিমান করে বলল, যা, আমি বুঝি আগে সুন্দর ছিলাম না? আমি কখন বললাম যে ছিলে না? আমি জাস্ট বললাম আগের থেকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। কেন? হয়েছে, চলো। বাবা অনেক রাগ করে বসে আছেন, আমি ভয়ে তার সামনে যেতে পারছি না। হিমু হাসতে হাসতে বলল, তার সামনে যেতে কে বলেছে? বলতে হবে কেন, আমি নিজেই গিয়েছি। ও আচ্ছা, বেশ কথা ফুটেছে তোমার মুখে। কথা বলা বন্ধ করতে হবে দেখছি। বলে হিমু কঙ্কাকে জোর করে কিস করতে লাগলো। কঙ্কা শুধু ওকে ছাড়ানোর চেষ্টা করছে। হঠাৎ কঙ্কার একটা হাত হিমুর ঘাড়ের রক্ত পান করার জায়গায় গিয়ে লাগলো। হিমু তখনই ব্যথায় কুঁকড়ে উঠল। হিমু কঙ্কাকে ছেড়ে দিয়ে বলল, ঘাড়ে এমন ব্যথা করছে কেন? কি হয়েছে ওখানে দেখো তো। কঙ্কা হিমুর ঘাড়ের ওই জায়গাটা একবার আলতো করে স্পর্শ করে দিল। তারপর এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। ধীরে ধীরে হিমুর ঘাড়ের ব্যথাটা কম অনুভূত হলো। হিমু ঘাড়ে হাত বুলিয়ে দিয়ে বলল, আশ্চর্য, তোমার হাতে জাদু আছে নাকি? ব্যথা অনেকটা কমে গেল। কঙ্কা হাসতে হাসতে বলল, আছে বই কি, আর কোনো কথা নয়। ওঠো বলছি, বাইরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমি গেলাম, তুমি থাকো।
কঙ্কা বাইরে চলে গেল। হিমু ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। শাওয়ার শেষে সে ড্রেস চেঞ্জ করতে গিয়ে লক্ষ্য করলো শরীরের বিভিন্ন জায়গাতে আঁচড়ের দাগ। সে প্রথম একটু আটকে উঠল, কিন্তু পরক্ষণে কঙ্কার কথা ভেবে একটা মুচকি হাসলো। তারপর অস্ফুটে ওর মুখ দিয়ে বের হলো, রাক্ষসী। রুম থেকে বেরোতেই সে দেখলো সবাই খাবার টেবিলে বসে আছে। মনে হয় ওর জন্য অপেক্ষা করছে। ও দ্রুত মাথা নিচু করে গিয়ে কঙ্কার পাশে বসে পড়ল। আর চোখে দেখলো ওর বাবা ওকে রাগে গিলে খাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। হিমু মাথা নিচু করে মুখ টিপে হাসতে লাগলো। একটু পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। কঙ্কাকে গোগ্রাসে খেতে দেখে হিমু ফিসফিস করে বলল, বেশি তাড়াহুড়ো করে খেও না, শেষে দেখা যাবে খাবারের সাথে দাঁতগুলো গিলে ফেলেছ। কঙ্কার আগে মুখ ফুলে একটু খেয়ে উঠে গেল। হিমু মনে মনে এটাই চাচ্ছিল। ও যাওয়ার একটু পরে হিমু কঙ্কার জন্য প্লেটে করে খাবার নিয়ে গেল। রুমে গিয়ে দেখে কঙ্কা মুখ ফুলিয়ে সোফায় বসে আছে। হিমু টেবিলের উপর প্লেটটা রেখে বলল, বাহ, বিয়ের আগে কত সুন্দর না বলেই আমার প্লেটে খাইতে বসতা, আর এখন খাওয়ার সময় আমায় চিনতেই পারো না। বাহ, এই না হলে আদর্শ বউ। হিমুর কথা শুনে কঙ্কা যতটা না রাগ লাগছিল তার চেয়েও বেশি হাসি পাচ্ছিল। সে হাসি চেপে রাখার চেষ্টা করতে করতে বলল, হ্যাঁ, তুমিও কিন্তু খুব আদর্শ স্বামী, তাই মানুষকে খোঁটা দিয়ে নিজে পেট পুড়ে খেয়ে আসলে। হইছে, থাক, তোমার সাথে এক প্লেটে খাবো বলে ওই কথাটা বলেছিলাম। আসো একসাথে খাই। কঙ্কা আর কোনো কথা না বাড়িয়ে হিমুর পাশে বসে এক প্লেটে খেতে লাগলো। হিমু খেতে খেতে বলল, আচ্ছা বলো তো, তুমি যে আমার সাথে ওই রকম করতে, সেটা কি ইচ্ছে করে করতে? কি রকম? ওই যে মা যখন আমার কাছে তোমায় রেখে বিয়ে খেতে গিয়েছিল, তখন শাড়ি ঠিক মতো পরতে না, প্রায় সব কিছুই বের হয়ে থাকতো। কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে না, শুধু বোকার মতো ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো। কঙ্কা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, জানি না। থাক, জানতে হবে না, শুধু আমায় কখনো ছেড়ে যেও না, তাহলেই হবে। হিমুর কথা শুনে কঙ্কার মুখ কালো ছায়ায় ঢেকে গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি জানো আমায় আবার ছেড়ে যেও না। হিমু কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে হাত ধুতে গেল। সে হাত পরিষ্কার করতে করতে বেসিনের আয়নায় নিজের মুখ দেখতে লাগলো। ও খেয়াল করলো আজ ওর মুখটা কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। হাত ধোয়া শেষ হয়ে যেতে ধরে হঠাৎ আয়নায় কঙ্কাকে দেখে থমকে গেল। বেসিনটা রুমের মধ্যে একপাশে ছিল। কঙ্কা সোফায় বসে খাচ্ছিল। বেসিনের আয়নায় ঠিক সামনে সোফাগুলো রাখা ছিল। হিমু খুব ভালো করে দেখতে পেল আয়নাতে কঙ্কাকে একদম বয়স্ক বুড়ির মতো দেখাচ্ছে। হাত পা মুখের চামড়া সব কুঁচকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে আছে। হিমুর ভিতর অজানা ভয়ে কাঁপতে লাগলো। সে ভয়ে পিছন ঘুরে কঙ্কাকে দেখার সাহস পেল না। হিমু আয়না থেকে মুখ নামিয়ে ধীরে ধীরে পিছনে ঘুরতে লাগলো। ভয়ে ওর ভিতর ঠক ঠক করে কাঁপছে। কয়েক সেকেন্ড পর ও পিছনে তাকাতে দেখলো কঙ্কা এক মনে খাবার খাচ্ছে। ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কঙ্কার কাছ হতে কয়েক হাত দূরে গিয়ে বসলো। কঙ্কা খাওয়া শেষে প্লেট রাখার জন্য কিচেনে চলে গেল। যাওয়ার সময় একবার হিমুর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে চলে গেল। রহস্য ভরা সেই হাসি। যতই সময় যাচ্ছে হিমুর ভয় ততই বাড়ছে। তার মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কঙ্কা কোনো স্বাভাবিক মানুষ নয়। আয়নাতে ওকে একদম বয়স্ক বুড়ির মতো লাগছিল। তাহলে কঙ্কা কে? কেনই বা ওর সাথে এমন লুকোচুরি খেলছে? হিমু আর এই বিষয়টা নিয়ে ভাবতে পারছে না। ওর মাথা টলমল করছে। দুশ্চিন্তায় ওর চোখ দিয়ে সর্ষে ফুল দেখছে। কঙ্কা কিচেনে যেতে যেতে হিমুর কথা ভাবতে লাগলো। হিমু ওকে আয়নায় যখন দেখেছিল তখন কঙ্কা সেটা বুঝতে পেরেছিল যে হিমু ওকে দেখছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়ায় ওর পক্ষে রূপ বদল করা সম্ভব হয়নি। রূপ বদল করতে গিয়ে যদি হিমু আরও ভয় পেয়ে যায়, সেজন্য ও নিরুপায় হয়ে চুপচাপ বসেছিল। হিমু যে এখন ওকে নিয়ে আকাশ পাতাল সমান করে দুশ্চিন্তা করছে আর ভয় পাচ্ছে সেটা কঙ্কা বুঝতে পারছে, কিন্তু ওর মাথায় এখন কোনো আইডিয়া আসছে না হিমুকে সান্ত্বনা দেওয়ার মতো। কঙ্কা একবার মনে মনে ভাবছে হিমুকে বলে দেবে যে সে মানুষ নয়, রক্তচোষা পিচাসিনী। আর একবার মনে মনে ভাবছে যদি সত্যি কথা বলে দিলে হিমু ওকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে। এসব চিন্তা করতে করতে
কঙ্কা হিমুর রুমে চলে গেল। এদিকে হিমু চোখ বুজে দুশ্চিন্তার সাগরে ডুবে গিয়েছিল। কঙ্কার পায়ের শব্দ শুনে সে চোখ মেলে তাকালো। কঙ্কা হিমুর পাশে গিয়ে বসলো। হিমু আবার চোখ বন্ধ করে ভাবতে লাগলো। কঙ্কা হিমুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে আছো? হিমু কোনো উত্তর দিল না। কঙ্কা ওর থেকে কোনো উত্তর না পেয়ে ঘাবড়ে গেল। একটু পর শায়লা বেগম ওদের রুমে আসলো। ওনাকে দেখে কঙ্কা দাঁড়িয়ে পড়ল। হিমু বিছানা থেকে উঠে বসলো। উনি হিমুর পাশে এসে বসে কঙ্কার দিকে তাকিয়ে বললেন, হুটহাট করে এত কিছু হয়ে গেল, তুই কি খুশি হয়েছিস মা? হ্যাঁ মা, আমি অনেক খুশি হয়েছি। কঙ্কার কথা শুনে উনি আকাশ থেকে পড়লেন। যে মেয়ে কোনোদিন কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু চুপচাপ বোকার মতো তাকিয়ে থাকে, সেই মেয়ে কিনা আজ প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিল। উনি অবাক হয়ে হিমুর দিকে তাকিয়ে কি যেন বলতে চেয়েও বললেন না। তারপর হিমুকে কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর বাবা তোকে পরে কিছু বলে টলেছিল? না, কিছুই তো বলিনি, শুধু আমাকে দেখলে মুখটা একটু প্যাঁচার মতো করে রাখছেন, এই আর কি। অন্য সময় হলে এই কথাটা বলেই হিমু উচ্চস্বরে হাসতে লাগতো, কিন্তু এখনও তার কিছুই করলো না। শায়লা বেগম দুজনের দিকে তাকিয়ে বললেন, আজ দুপুরে খেয়ে দিয়ে আমরা রওনা দেব। পরক্ষণে হিমুর দিকে তাকিয়ে বলল, তোর বাবা যে রেগে আছেন, কখন কি করতে কি করে বসেন তার নাই ঠিক, তাই মান সম্মান থাকতে আগে ভাগে চলে যেতে হবে। তুই কি বলিস? হিমু একটা শুকনো হাসি দিয়ে বলল, ঠিকই বলেছ মা, আমারও এখানে আর ভালো লাগছে না। শায়লা বেগম চলে যেতে ধরে আবার থেমে গেলেন। তারপর কঙ্কার দিকে তাকিয়ে বললেন, একটু পর ডাইনিংয়ে আসিস, তোকে দেখার জন্য অনেকেই এসে বসে আছে। কঙ্কা মাথা নিচু করে উত্তর দিল, ঠিক আছে মা। শায়লা বেগম চলে যাওয়ার পর কঙ্কা ভিতর থেকে দরজা লক করে দিল। তারপর হিমুর পাশে এসে বসে নরম কণ্ঠে বলল, তুমি এখন চুপচাপ হয়ে কি ভাবছো আমায় বলো তো? হিমু কোনো উত্তর দিল না। ও আগের মতো আবার চোখ বন্ধ করে বিছানায় চুপচাপ শুয়ে রইল। হিমুকে অমন চুপ থাকতে দেখে কঙ্কা কিছুটা রাগান্বিত হয়ে বলল, বলো না, কি ভাবছো এত? হিমু তবুও কোনো উত্তর দিল না। ও মনে মনে রাগ, জেদ আর অভিমানে নিজেকে গুমড়ে গুমড়ে মরছে। কঙ্কা সেটা আন্দাজ করতে পেরে হিমুর টোটের উপরে একটা আঙ্গুল রেখে বলল, আমি তোমায় এতটা ভালোবাসি, আর তুমি কি না তোমার সামান্য মন খারাপের কথাটাও আমায় বলতে পারছো না? ভালোবাসা দেখছি মিথ্যা হয়ে গেল। হিমু এবার চোখ মেলে ওর ঠোঁটের উপর থেকে কঙ্কার হাত সরিয়ে দিয়ে বলল, সব কিছুই মিথ্যে হয়ে গেছে, 16 আনার মধ্যে 2 আনা সত্য, বাকি সবই মিথ্যা। হিমু কি মিন করে কথাটা বলল কঙ্কা সেটা খুব ভালো করে বুঝতে পারল। কঙ্কার ভিতরে ভয় ও হতাশা গ্রাস করে ফেলেছে। ও হিমুকে হারানোর ভয়ে ভীত সম্ভ্রস্ত হয়ে পড়ল। হিমু কঙ্কার মুখের দিকে তাকিয়ে বলল, তোমার মুখ এমন শুকিয়ে গেল কেন? কঙ্কা ঈষৎ মৃদু হেসে বলল, 16 আনার মধ্যে বাকি যে 2 আনা সত্যি থাকে, সেই সত্যির নামে কসম খেয়ে বলছি, আমি তোমায় নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসি। হিমু একটা বাঁকা হাসি দিয়ে বলল, জানি। হিমু কঙ্কাকে টাচ করতে ভয় পাচ্ছে। ও এখন কঙ্কার কাছ থেকে যত দূরে সম্ভব থাকার চেষ্টা করছে। তাই সে হেসে হেসে কঙ্কাকে বলল, আমি জানি আমার পরিটা আমায় কতটা ভালোবাসে, কিন্তু আমাদের ভালোবাসা দিয়ে কি আর দিন চলবে? বাবাকেও তো মেনে নিতে হবে, তাই না? তুমি এক কাজ করো, মা তোমায় ডেকে গেল একটু আগে, তুমি ওখানে চলে যাও, আর আমি একটু বাবার সাথে কথা বলি। আচ্ছা। হিমুর আচরণে কঙ্কার মন একটু হালকা হলো। কঙ্কা চলে যাওয়ার আগে হিমুর মুখের কাছে ওর ঠোঁটটা এগিয়ে নিয়ে গেল যাতে হিমু ওকে কিস করে, কিন্তু হিমু কিস করলো না, বরং অন্যমনস্ক হয়ে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। কঙ্কা সেটা বুঝতে পেরে মনে মনে খুব আঘাত পেল। চোখে পানি চলে এসেছে ওর। ও কোনো মতে চোখের পানি লুকিয়ে বিষণ্ণ মন নিয়ে চলে যেতে ধরল। হিমু কঙ্কার মুখের দিকে তাকিয়ে সেটা বুঝতে পারল, তাই ওর ভিতরেও খারাপ লাগা কাজ করলো। হাজার হোক, সে তো কঙ্কাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কঙ্কা কষ্ট পায় এমন কাজ সে কখনো করতে পারে না। আর আজ আয়নায় কি দেখলো না দেখলো তাতেই সব ভালোবাসা নষ্ট হয়ে গেল। কঙ্কা যদি মানুষ না হয়ে অন্য কিছু হয়ে থাকে, তবে আর এত ঘাবড়ানোর কি আছে?
ওর সামান্য একটু নীরবতায় যে কঙ্কার চোখে পানি চলে আসে, সেই কঙ্কা ওর কেমনে ক্ষতি করতে পারে, কেমনে অত নিষ্ঠুর হতে পারে, কেমনে অত ভয়ঙ্কর আর অমানবিক হতে পারে। যদি তাই হতো তাহলে এতদিন কারো কোনো ক্ষতি করলো না কেন? হিমু এসব ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে বর্ষাকে যেতে নিষেধ করলো। কঙ্কা হিমুর কথা শুনতে পেয়েও চলে যেতে লাগলো। অজ্ঞতা হিমু দ্রুত পায়ে কঙ্কার কাছে গিয়ে ওর একটা হাত ধরে ফেললো। তারপর কঙ্কাকে কোলে তুলে নিয়ে বিছানায় এনে শুয়ে দিল। কঙ্কা এক হাত দিয়ে দুই চোখ ঢেকে রেখে কান্না করছে, আর এক হাত দিয়ে হিমুর কাঁধ ধরে রেখেছে। হিমু কঙ্কার চোখ থেকে ওর হাতটা সরিয়ে দিতেই কঙ্কা ওর দিকে তাকালো। হিমু দেখলো কঙ্কার চোখে তার আজ গভীর কালো হয়ে গেছে। সে এতটা কালো চোখে তারা এর আগে কখনো দেখেনি। তার ভিতরটা ভয়ে একবারে কেঁপে উঠল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে কঙ্কাকে কিস করতে লাগলো। কঙ্কাকে স্পর্শ করলে সে অন্যরকম মুডে চলে যায়। কঙ্কা ওকে গায়ের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে রেখেছে, কিস করতে দিচ্ছে না। শেষ পর্যন্ত কঙ্কার পাশে শুয়ে বলল, কি হলো, রাগ কমেনি? কঙ্কা চুপ করে আছে। হিমু কঙ্কার দিকে তাকিয়ে বলল, তুমি কান্না করলে কিন্তু আমার অসহ্য লাগে। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। হয় কান্না থামাও, নয়তো আমি তোমার আড়ালে যাই। কঙ্কা চোখ মুছতে মুছতে বলল, তাহলে তুমি বলো তখন আমার সাথে কেন অমন করলে? হিমু কঙ্কাকে জড়িয়ে ধরে বলল, তখন তো আমি বাবাকে নিয়ে টেনশন করছিলাম, তাই চুপ করেছিলাম। মিথ্যে। হিমু আর কঙ্কাকে কোনো কথা বলার সুযোগ দিল না, কারণ কথা বাড়ালেই সে ধরা পড়ে যাবে। সে তখন কেন ওর সাথে অমন ব্যবহার করেছিল। তাই সে কঙ্কার ঠোঁটে কিস করতে লাগলো। একটু পর সে কঙ্কার শরীর স্পর্শ করতে ফিল করলো কঙ্কার শরীরের চামড়াগুলো কেমন জানি কুচকানো টাইপের মনে হচ্ছে। এরকম চামড়া সচরাচর বয়স্ক মানুষের শরীরে দেখা যায়। হিমুর সাথে সাথে হাত সরিয়ে দেখতে চাইলো যে ওর অনুভূতির সাথে কোনো সামঞ্জস্যতা আছে নাকি, সত্যি কি চামড়াগুলো অমন কুচকানো কিনা। হিমু কঙ্কাকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। তারপর কঙ্কার শাড়ি খুলতে লাগলো। হিমুর এমন কাণ্ড দেখে কঙ্কা অবাক হয়ে বলল, দিনের বেলায় কি করছো এসব? হিমু কোনো কথা বলল না। সে এক এক করে কঙ্কার সব কাপড় খুলে ফেলতে লাগলো। কঙ্কা হিমুর মনোভাব বুঝতে পেরে সাথে সাথে ও যুবতীর দেহ ধারণ করলো। হিমু সমস্ত কাপড় খোলা শেষে দেখলো সবকিছুই ঠিকঠাক আছে। সে যেমন ভেবেছিল তেমন কিছুই নয়। তার ভাবনা চিন্তা মিথ্যা হওয়াতে সে মনে মনে খুব খুশি হলো, কিন্তু কঙ্কা ভিতরে ভিতরে ছটফট করতে লাগলো। সে ইদানিং বেশিক্ষণ পর্যন্ত অন্য রূপ ধারণ করে থাকতে পারছে না, কারণ ওর বয়স অনুযায়ী ওর শরীরে যতটা রক্তের প্রয়োজন ছিল তার 10 ভাগের 1 ভাগও ওর শরীরে নেই। হিমু যখন কঙ্কার সাথে গভীর মিলনে আবদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই দরজায় নক করার শব্দ শোনা গেল। একটু পর কঙ্কা গিয়ে দরজাটা খুলে দিল, আর হিমু বিছানায় চুপচাপ শুয়ে রইল। কঙ্কা দরজা খুলতেই দেখলো হিমুর মামাত্তর মায়া চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। সে কঙ্কার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, ইউ ব্লাডি বিচ, এতক্ষণ সময় লাগে দরজা খুলতে? হঠাৎই এমন রুক্ষ ব্যবহারে কঙ্কা হতভম্ব হয়ে গেল। সে কি বলবে তাই ভাবতে লাগলো। কঙ্কাকে চুপ থাকতে দেখে মায়া আরও রেগে গিয়ে বলল, আচ্ছা, তোর এত সাহস কি করে হলো আমার কথার উত্তর না দিয়ে চুপ করে থাকা? তারপর সে কঙ্কার কোনো উত্তরের প্রতীক্ষা না করে রুমের ভিতরে হিড় করে ঢুকে পড়ল। হিমুর কাছে গিয়ে বলল, হিমু, এসব কি শুনছি আমি? তুমি নাকি এই হীন দরিদ্র আনকালচার মেয়েটাকে বিয়ে করেছো, যার কিনা কোনো বংশ পরিচয় নেই। হিমু প্রথমত মায়াকে দেখেই অবাক হয়ে গিয়েছিল, তার উপর আবার তার মুখ থেকে এমন কথা শুনে সে আরও অবাক হয়ে গেল। কঙ্কা দরজায় স্থির হয়ে দাঁড়িয়ে মায়ার কথাগুলো শুনছিল। হিমু কঙ্কার দিকে এক পলক তাকিয়ে দেখলো ওর চোখে পানি টলমল করছে। হিমু কিছুটা ইতস্তত করতে করতে বলল, মায়া, কি বলছো এসব? আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসতে কোনো টাকা পয়সা বংশ পরিচয় লাগে না, এমনি এমনি হয়ে যায়। হিমুর কথা পুরোপুরি শেষ না হতেই কঙ্কা রুমের বাইরে চলে গেল। হিমু মায়ার দিকে তাকিয়ে বলল, তুমি এই কথাগুলো কি আমায় আলাদা করে বলতে পারতে না? কঙ্কার সামনেই বলতে হলো। ও কতটা কষ্ট পেল বুঝতে পেরেছো? সেটা আমার জানার দরকার নেই, তুমি শুধু কঙ্কার দিকটাই ভাবলে।
আমার দিকটাও একবার ভাবলে না? তুমি কি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? কথাটা বলেই মায়া হিমুকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেল, কিন্তু হিমু সেটা বুঝতে পেরে নিজেকে সরিয়ে নিল। সে বিছানা থেকে উঠে বলল, মায়া, তুমি প্লিজ ছেলে মানুষই করো না। এমনটা তো না যে আমি তোমার সাথে রিলেশন করেছিলাম বা বিয়ে করতে চেয়েছিলাম। আমি জাস্ট তোমায় বোনের চোখেই দেখে এসেছি আর ভাইয়ের জায়গা থেকেই ভালোবেসেছি। তাই এখন তুমি আমার আর কঙ্কার মাঝে কাটা হয়ে না ঢুকলেই বেশি ভালো হয়। মায়ার আগে গর্জে উঠে বলল, কি? আমি তোমাদের মাঝে কাটা হয়ে ঢুকেছি? তুমি আমায় এত বড় কথাটা বলতে পারলে? না, আসলে আমি সেভাবে বলিনি। আমি শুধু বলতে চেয়েছি তুমি আমার আর কঙ্কার মধ্যে কোনো বাধা হয়ে। হিমুকে কথা শেষ করতে না দিয়েই মায়া বলল, কি নেই আমার মাঝে? আর কি আছে ওই কঙ্কার মাঝে বলো, যে কারণে আমি তোমার ভালোবাসা পেলাম না কিন্তু কঙ্কা পেয়ে গেল? হিমু মায়ার সাথে আর কথা বাড়াতে চাচ্ছে না, তাই সে মায়ার দিকে তাকিয়ে বলল, সেটা তুমি নিজেই খুঁজে বের করো। তুমি তো কালচারাল মেয়ে, তাই এই সামান্য উত্তরটুকু বের করা তোমার কাছে কঠিন কিছুই নয়, রাইট? মায়ার উত্তরের অপেক্ষা না করেই হিমু রুম থেকে বেরিয়ে গেল। মায়া ছোটবেলা থেকে হিমুর প্রতি প্রচণ্ড দুর্বল ছিল, এতটাই দুর্বল যে সে যে কোনো মূল্যে হিমুকে পেতে রাজি। হিমুর বাবা অনেক ভেবেচিন্তে ঠিক এই সুযোগটা সদ্ব্যবহার করলেন। উনি মায়ার হাতে হিমুকে তুলে দিতে চাইলেন, এই শর্তে যদি হিমু কঙ্কাকে ডিভোর্স দিয়ে দেয়। মায়া সেই শর্তে রাজি হয়ে গেল আর চলে এলো হিমুদের গ্রামের বাড়িতে। ব্যাস, ড্রামা শুরু হয়ে গেল। কঙ্কা রুম থেকে বেরিয়ে শায়লা বেগমের কাছে গিয়ে বসে আছে আর ভাবছে হিমু এখনো কেন তার কাছে যাচ্ছে না। হিমুর দেরি হওয়াতে সে ছটফট করে মরছে, না জানি মায়ার সাথে সে এতক্ষণ ধরে কি করছে। হিমু রুম থেকে বেরোতেই দেখলো ওর বাবা একটু দূরে দাঁড়িয়ে আছে। সে এক মুহূর্তে ওর বাবার গেমটা বুঝতে পারলো, তাই ওর আগে হিসহিস করে ওর বাবার পাশ দিয়ে চলে গেল। মায়া রুম থেকে বেরিয়ে হিমুর বাবাকে দেখে বলল, সরি আঙ্কেল, আমি মনে হয় পারবো না। হিমু কঙ্কাকে অনেক ভালোবাসে। কি বলছো এসব পাগল মেয়ে? আমি জানি তুমি পারবে, সেই বিশ্বাস আমার আছে। কিন্তু কোনো কিন্তু নয়। আমি চাই এই বাড়ি থেকেই তোমার সাথে হিমুকে বিয়ে দিয়ে নিয়ে যেতে। ওই অযোগ্য মেয়েটাকে আমি কখনোই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না। শায়লা বেগমকে আসতে দেখে ওরা দুজনে টপিক চেঞ্জ করে অন্য টপিকে গেল। শায়লা বেগমের দিকে তাকিয়ে হিমুর বাবা হাসতে হাসতে বললেন, দেখো দেখি কাণ্ড, মায়া আজই চলে যেতে চাচ্ছে। কেন? মায়া কাঁদো কাঁদো স্বরে বলল, এখানে থেকে আর কি করব ফুপ্পি? যাদের দেখতে এসেছিলাম তারাই তো আমার সাথে ভালো করে কথাটা পর্যন্ত বললো না। শায়লা বেগম কিছুটা রেগে গিয়ে বললেন, কঙ্কা আর হিমু তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? না থাক ফুপ্পি, বাদ দাও সেসব কথা। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। বলেই উনি চলে গেলেন। কঙ্কা একা একাই রুমে বসে কান্না করছিল। হিমুর রুমে যাওয়ার সাথে সাথেই সে মুখ ঘুরিয়ে নিল। হিমুর পাশে গিয়ে বসলো। কঙ্কা কান্না করতে করতে বলল, ওই রুম থেকে এই রুমে আসলেই এতক্ষণ সময় লাগলো? আসলে আমি। থাক, কিছু বলতে হবে না। তোমার জায়গায় যদি আমি ওইভাবে কোনো ছেলের সাথে এতক্ষণ ধরে একটা রুমে থাকতাম তাহলে তুমি কি করতে? কঙ্কনা প্লিজ আমার কথাটা আগে শোনো। আমি তোমার থেকে আলাদা করে আর কি শুনবো, তাও বা নিজের চোখ কানকে অবিশ্বাস করে? সত্য তো এটাই হিমু, আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আমি সব দিক থেকেই তোমার অযোগ্য। হিমু কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় শায়লা বেগম রুমে এসে ঢুকলেন। কঙ্কার দিকে তাকিয়ে বললেন, কঙ্কা, তুই কি মায়ার সাথে খারাপ ব্যবহার করেছিস? হিমু রাগে গর্জে উঠে বলল, তোমার কি মনে হয় মা, কঙ্কনা তেমনটা করতে পারে? আর কেউ না চিনুক, তুমি তো ওকে খুব ভালো করেই চেনো। হিমুকে হঠাৎই এমন রেগে যেতে দেখে উনি বললেন, কি হয়েছে হিমু? আমায় সব খুলে বলতো। হিমু তারপর একে একে সব খুলে বলল। শায়লা বেগম প্রচন্ড রেগে গিয়ে বললেন, আর এখানে এক মুহূর্ত থাকা যাবে না। তোরা রেডি হ, আমরা আজই রওনা দিব। এখানে অনেক বড় ঝামেলা তৈরি হতে যাচ্ছে। শায়লা বেগমের কথা শুনে কঙ্কা স্বস্তি ফিরে পেল। সে চোখ মুছতে মুছতে বলল, মা, আমার এখানে একদম দম বন্ধ হয়ে আসছে। কেউ যদি যেতে নাও চাই তবুও আমি একাই তোমার সাথে যাব।
কঙ্কার কথা শেষ হতে না হতেই হিমুর বাবা রুমে ঢুকলেন। উনি বাহির থেকে সব কথা শুনছিলেন, তাই রুমে ঢুকেই শায়লা বেগমকে বললেন, সামনেই ঈদ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ঈদটা করেই এখান থেকে চলে যাব। কথাটা বলেই উনি চলে গেলেন। সেটা শুনে হিমু, কঙ্কা, শায়লা বেগম সবাই রেগে আগুন হয়ে গেল। মায়া হিমু ছোট চাচা চাচির সাথে গল্প করছে। ওনারাও কঙ্কাকে পছন্দ করেন না, ওনাদের মায়াকে অনেক পছন্দ। এতে মায়ার শক্তি আরও বেড়ে গেল। বিকেলে কঙ্কা পুকুর পাড়ে বসে এক ধ্যানে পানির দিকে তাকিয়ে আছে আর ভাবছে কি করা যায়। সে কি হিমুকে ছেড়ে চলে যাবে নাকি হিমুর কাছেই থাকবে? অথচ সে শুধু হিমুকে ভালোবেসে পাওয়ার জন্য এতদিন নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছে। অনেক কষ্ট সহ্য করেও হিমুর কাছাকাছি থেকেছে। হিমু বাজারে গিয়েছিল কেনাকাটা করার জন্য। রুমে এসে কঙ্কাকে দেখতে না পেয়ে সে খুঁজে বেড়াতে লাগলো। একটু পর সে খেয়াল করলো কঙ্কা পুকুর পাড়ে বসে আছে, তাই সে ওই দিকে যেতে লাগলো। হিমু কঙ্কার সামনে গিয়ে দাঁড়াতে কঙ্কা চমকে উঠল। তারপর মাথা নিচু করে আবারও পানির দিকে তাকিয়ে রইল। হিমুর পাশে বসে বলল, এখানে একা একা কি করছো? রুমে চলো। তুমি রুমে যাও, আমার এখানে একা থাকতেই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও থাকি। কঙ্কা রেগে গিয়ে বলল, তোমায় এখানে থাকতে হবে না, তোমার জন্য অন্য কেউ রুমে ঠিকই অপেক্ষা করছে, যাও তুমি। হিমু বুঝতে পারলো কঙ্কা মায়ার বিষয়টা নিয়ে অনেক রেগে আছে, তাই সে কোনো কথা না বলে চুপচাপ বসে থাকতে লাগলো। একটু পর হঠাৎ সে খেয়াল করলো পানিতে কঙ্কার যে ছবি ভেসে উঠেছে সেটাতে কঙ্কাকে একদম বুড়ির মতো লাগছে, আর আগের থেকেও বেশি বিদঘুটে দেখাচ্ছে। সে তোতলাতে তোতলাতে কঙ্কাকে বলল, পানিতে তোমায় এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? কঙ্কা বুঝতে পেরে সাথে সাথে আসল দেহ ধারণ করে বলল, কোথায়? আমি তো অদ্ভুত কিছুই দেখতে পাচ্ছি না। হিমু পানির দিকে তাকিয়ে দেখলো সত্যি এখন আর ওই রকম অদ্ভুত দেখাচ্ছে না। হিমু কিছু না বলে ভয়ে ভয়ে ওখান থেকে উঠে রুমে চলে গেল। সে কঙ্কাকে ভয় পেতে লাগলো। মায়া বেলকনিতে দাঁড়িয়ে হিমু আর কঙ্কাকে এতক্ষণ ফলো করছিল। হিমুকে রুমে যেতে দেখেই সেও হিমুর রুমে ঢুকে পড়ল। আর এদিকে কঙ্কা ওর শরীরের বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। ও চেয়েছিল ওর শরীরে শুধু হিমুর রক্ত থাকবে। হিমুর রক্ত পান করে সে ওর আত্মাকে নতুন জীবন দেবে, কিন্তু সেটা তো সে করতে পারছে না, যার জন্য ওর আত্মাটাও ধীরে ধীরে মৃতের মতো নিঃশেষ হয়ে যাচ্ছে আর সে সব ধরনের ক্ষমতাও হারিয়ে ফেলছে। কঙ্কা ভাবতে লাগলো কি করা যায়। এভাবে হিমুর জন্য নিজেকে শেষ করে দিবে নাকি সে ওর জগতে ফিরে যাবে। একটু পর চিন্তা ভাবনা শেষ করে ও রুমের দিকে যেতে লাগলো। ঠিক দরজার কাছে এসেই সে হিমু ও মায়ার কণ্ঠ শুনতে পেল। এতে সে রাগে আগুন হয়ে গেল। কঙ্কা রুমে ঢুকে দেখতে পেল হিমু ও মায়া কি জানি একটা বিষয় নিয়ে আলোচনা করছে। কঙ্কাকে আসতে দেখে মায়া চুপ করে রইল আর হিমু কঙ্কার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কঙ্কা হিমুর দিকে তাকিয়ে বলল, রুমে এসে মনে হয় তোমাদের খুব ডিস্টার্ব করলাম। ওকে, নো প্রবলেম, আমি এখনই চলে যাচ্ছি। কথাটা বলে সাথে সাথে কঙ্কা রুম থেকে বেরিয়ে গেল। ওদের কিছু বলার সুযোগই দিল না। হিমু তাড়াহুড়া করে কঙ্কার পিছু পিছু যেতে লাগলো, কিন্তু কঙ্কা শায়লা বেগমের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। হিমু কঙ্কাকে আর বিরক্ত না করে সোজা ওর রুমে চলে আসলো। মায়া তখনও হিমুর রুমেই বসেছিল। সে হিমুকে বিষণ্ণ মুখে রুমে ঢুকতে দেখে বলল, সরি হিমু, আমার জন্য তোমার এত প্রবলেম সহ্য করতে হচ্ছে। আমি কাল পরশুর মধ্যেই চলে যাব। হিমু কিছু না বলে সোফায় বসে পড়ল। সে মনে মনে কঙ্কার অস্বাভাবিক আচরণ নিয়ে ভাবছে। কেমন সামান্য বিষয় নিয়েও সে খুব বেশি রিয়েক্ট করছে, সেটা হিমুকে খুব ভাবালো। হিমু মায়ার সাথে এতক্ষণ ধরে ওর বাবার গেমটা নিয়েই আলোচনা করেছিল। কঙ্কার প্রতি হিমুর অমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে মায়া অনুতপ্ত হয়ে হিমুকে ওর বাবার সব প্ল্যানের কথা বলেছে। হিমু সেইটা ডিটেলস জানার জন্য এতক্ষণ মায়ার সাথে কথা বলছে। মায়া হিমুকে সত্যি সত্যি অনেক ভালোবাসে, কিন্তু যখন সে এখানে এসে কঙ্কার প্রতি ওর অসীম ভালোবাসা দেখতে পেল তখন সে নিজে নিজে অনেক কষ্ট পেতে লাগলো। সে যতবারই হিমুর মুখে কঙ্কার কথা শুনতে পেত সে ততবারই মনকষ্ট পেতে লাগলো। অবশেষে সে সিদ্ধান্ত নিল যে সে আর ওদের মাঝে কাটা হয়ে থেকে শুধু শুধু অশান্তি বাড়াবে না। তাই সেই হিমুকে ওর বাবার সব প্ল্যান বলে দিল। হিমুকে চুপ থাকতে দেখে মায়া উঠে যেতে যেতে বলল,
আর কোনো চিন্তা করো না হিমু, আমি তোমাদের পথে কখনো কাটা হতে আসবো না। শুধু তোমরা সুখে থেকো, তাহলেই হবে। বলেই মায়া চলে গেল। হিমু কোনো কথা বলল না, শুধু ওর যাবার দিকে এক পলক দেখেই চোখ নামিয়ে নিল। সে বুঝতে পারল মায়া কান্না চাপিয়ে রেখে কথাগুলো খুব কষ্ট করে বলল। একটু পর সে কঙ্কার কাছে গেল। একবার দরজা নক করতেই কঙ্কা দরজা খুলে দিল। কঙ্কা চোখে পানি দেখে হিমু বলল, তুমি যেটা সন্দেহ করে এত কান্নাকাটি করছো, যদি বলি সেটা একদমই মিথ্যে, তাহলে কি সব মেনে নিবে? কঙ্কা কোনো কথা বলল না। হিমু কঙ্কাকে মায়ার সাথে কথা বলিয়ে দিল। সবকিছু শুনে কঙ্কা হিমুর বাবার উপরে অনেক রেগে গেল। তবে সে অনেকটা হালকাও হয়ে গেল। সে মায়ার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করল। পরদিন বিকেলে মায়া হিমুর বাবাকে সবকিছু বলে বাসায় রওনা দিল। সে ওনাকে জানালো যে তার পক্ষে হিমুর সাথে কঙ্কার বিচ্ছেদ ঘটানো সম্ভব নয়। হিমুর বাবা খুব নিরাশ হয়ে গেলেন, কেননা তিনি তার শেষ আশাটিও হারিয়ে ফেললেন। তিনি কঙ্কাকে পুত্রবধূ হিসেবে কখনোই মেনে নিতে পারবেন না, কারণ তিনি কঙ্কাকে প্রচণ্ড হিংসা করতেন। হিমুর মায়ের নামে যত সম্পত্তি ছিল হিমুর মা সব কঙ্কার নামে লিখে দিয়েছেন। একজন আশ্রিতার প্রতি হিমুর মায়ের এমন ভালোবাসাকে তিনি আধিক্যতা মনে করতেন। অবশ্য হিমুর বাবার আচরণে সেই বিষয়টা সবাই বুঝতে পারত। কয়েকদিন পর হিমুরাও তাদের শহরে বাসায় চলে গেল। এখনও হিমুর বাবা কঙ্কাকে মেনে নেননি, কিন্তু তাতে কঙ্কা বা হিমুর কারো কিছু এসে যায় না। কয়েক মাস পর কঙ্কা হিমুকে অনেক বুঝিয়ে রাজি করায় যে তার মা তার নামে যে সম্পত্তি লিখে দিয়েছিল সেগুলো সে তার বাবার নামে লিখে দেবে। সে সম্পত্তি নিয়ে কী করবে? তার কাছে হিমুই অনেক বড় সম্পত্তি, অনেক বড় একটা প্রাপ্তি। কঙ্কার কথা শুনে হিমু হেসে বলে, যদি কখনো আমি তোমায় ছেড়ে চলে যাই? কঙ্কা গম্ভীর মুখে বলল, আমি জানি তুমি আমায় কখনো ছেড়ে চলে যাবে না। আমার প্রতি তোমার এত বিশ্বাস? শুধু বিশ্বাসই নয় হিমু, অন্ধবিশ্বাস বলতে পারো। যে এরকম অনাথ মেয়েকে সব কিছু জেনে শুনেও ভালোবাসতে জানে, তার প্রতি বিশ্বাস রাখাটা অনেক কম হয়ে যায়। কঙ্কার কথা শুনে হিমুর চোখের কোণায় পানি জমতে লাগলো। সে জীবনে এই প্রথমবার কারো ভালোবাসায় অভিভূত হয়ে কাঁদতে লাগলো। কঙ্কা হিমুকে কাঁদতে বারণ করলো না, বরং ওকে জড়িয়ে ধরে বলল, আজ তুমি কান্না আটকে রেখো না হিমু। আজ তোমার চোখ ভর্তি আমি সুখের জল দেখতে চাই, আজই। হিমু কঙ্কাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে পাগলের মতো কিস করতে লাগলো। এভাবে কিছুদিন কেটে গেল। অতঃপর কোনো এক বর্ষাঘন সন্ধ্যায় কঙ্কা ছোট বাচ্চার একটা কাপড়ে ফুল তুলছিল। এমন সময় হিমু আধা ভেজা হয়ে বাইরে থেকে আসলো। কঙ্কা হিমুকে দেখে তাড়াহুড়ো করে বালিশের পাশে কাপড়টা লুকিয়ে রাখলো, কিন্তু হিমু সেটা ঠিকই আর চোখে দেখতে পেল। হিমু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিছানায় গা এড়িয়ে দিতেই তখনকার ওই ঘটনাটা মনে পড়ে গেল। সে বালিশের নিচ থেকে খুব কৌতূহলের সাথে বস্তুটি বের করে দেখলো সেটা একটা ছোট্ট মেয়ের জামা বা ফ্রক। সে অবাক হয়ে দেখতে লাগলো। কঙ্কা কিচেনে প্লেট ধুয়ে রাখছিল। এমন সময় ওর মনে পড়ে গেল হিমু তো বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। তখনই সে প্রায় দৌড়ে রুমে চলে গেল। তারপর সে যে ভয় করেছিল সেটাই দেখতে পেল। হিমু ফ্রকটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। কঙ্কাকে দরজার কাছে দেখতে পেয়ে সে হাসতে হাসতে বলল, এইটা কি তুমি পরবে নাকি? কিন্তু এইটা তো অনেক ছোট। কঙ্কা দৌড়ে গিয়ে হিমুর হাত থেকে ফ্রকটা কেড়ে নিল। তারপর সে রেগে গিয়ে বলল, মানুষের লুকিয়ে রাখা জিনিস দেখতে খুব ভালো লাগে, তাই না? হিমু সে কথার উত্তর না দিয়ে বলল, তুমি এটা দিয়ে কি করবে শুনি? আমার তো খুব হাসি পাচ্ছে। কঙ্কা হিমুর কানে কানে বলল, তুমি বাবা হতে চলেছ। হিমু কথাটা শুনে কিছুক্ষণ হাঁ করে কঙ্কার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর খুশিতে আত্মরা হয়ে কঙ্কাকে কোলে তুলে নিয়ে বলল, সত্যি বলছো তো? আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ সত্যি। হিমু কঙ্কাকে কোল থেকে নামিয়ে নিয়ে বলল, কিন্তু ওইটা তো একটা মেয়ের জামা, তুমি কি করে জানলে মেয়ে হবে? কঙ্কা চোখ টিপে বলল, সিক্রেট। কঙ্কার কথা শুনে হিমুর মধ্যে সন্দেহ কাজ করতে লাগলো। আর সেদিন রাতেই ওর কাছে কঙ্কার সব রহস্য উন্মোচন হয়ে গেল। রাতে রোজকার মতো সে কঙ্কাকে জড়িয়ে ধরে আদরের স্পর্শে ভরে দিতে লাগলো। কঙ্কাও ওকে কিস করতে লাগলো।
কিন্তু হিমুর মাথার ভিতরে কঙ্কাকে নিয়ে অদ্ভুত রহস্যগুলো ঘুরপাক খেতে লাগলো। তাই সে অন্য দিনের মতো কঙ্কার সাথে মিলিত হওয়ার পূর্বে নেশার ঘরের মধ্যে হারিয়ে গেল না। কিন্তু কঙ্কা রোজগারের মতো ভেবে নিল হিমু বোধ হয় নেশায় ডুবে গেছে। তাই সে ধীরে ধীরে হিমুর ঘাড়ের কাছে মুখটা নিয়ে গিয়ে মুহূর্তের মধ্যে দুটো ধারালো দাঁত বসিয়ে দিল। তারপর ঢক ঢক করে রক্ত পান করতে লাগলো। হিমু আজ সব স্পষ্ট বুঝতে পারলো। সে প্রচণ্ড যন্ত্রণা পেয়েও চুপ করে রইল। কঙ্কাকে কিছুই বুঝতে দিল না, কারণ সে কঙ্কাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। সেই ভালোবাসাকে কোনো কারণে সে হারাতে রাজি নয়। সকালে হিমু ঘুম থেকে উঠে দেখলো কঙ্কার মুখ চোখ সৌন্দর্যে ভরে গেছে। দিনে দিনে ও আরও সজীব আর প্রাণবন্ত হয়ে উঠেছে। হিমু একটু সুযোগ পেলেই কঙ্কাকে আয়নায় দেখত। পুকুর বাড়ি নিয়ে গিয়ে গল্পের ছলে ওর প্রতিচ্ছবি দেখত, কিন্তু কখনোই আগের বারগুলোর মতো ওকে বিদঘুটে আর অদ্ভুত দেখতে পেত না। কঙ্কা প্রেগনেন্ট হওয়াতে সবাই খুব খুশি হয়েছে। প্রেগনেন্সির 9 মাসের মাথায় হিমু ওর মায়ের জোড়াজোড়িতে কঙ্কাকে চেক আপ করতে নিয়ে যায়। চেক আপ শেষে ডক্টর জানিয়ে দেয় কঙ্কা কন্যা সন্তানের মা হতে চলেছে। ডাক্তারের কথা শুনে কঙ্কা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে হিমুর দিকে তাকালো। ও দেখতে চাইল হিমু ওর ভবিষ্যৎবাণীর জন্য ওকে কোনো রকম সন্দেহ করছে কিনা, কিন্তু হিমুর মুখের দিকে তাকিয়ে ও অবাক হয়ে গেল। হিমু বিষয়টা একদম সহজভাবে মেনে নিয়েছে। হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে ওদের শিলার সাথে দেখা হয়ে গেল। শিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হিমু ওকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলো, কিন্তু কঙ্কা ওকে কার থামাতে বললে হিমু বিরক্ত হয়ে বলল, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এখন ওর সাথে কথা বলে কি নতুন করে ঝামেলায় জড়াতে চাও? হোক ঝামেলা, আমি তবুও কথা বলবো। কঙ্কা ঠিকমতো হাঁটাচলা করতে পারে না এখন, তাই হিমু কার থামিয়ে কঙ্কাকে ধরে নামালো। কঙ্কা আর হিমুকে দেখে শিলা দাঁড়িয়ে পড়ল। শিলার সাথে তার এক বান্ধবীও ছিল। কঙ্কা সোজা শিলার কাছে গিয়ে ওর দুটো হাত ধরে ফেলল। শিলা অবাক হয়ে তাকিয়ে বলল, কঙ্কা তুমি প্রেগনেন্ট? হ্যাঁ আপু। কতদিনের? এই তো আপু 9 মাস চলছে। কথাটা বলতে গিয়ে কঙ্কার গলা আটকে গেল। ওর চোখ পানিতে টলমল করতে লাগলো। ও শিলাকে জড়িয়ে ধরে বলল, আপু আমায় কি ক্ষমা করে দেওয়া যায় না? আমার জন্যে তোমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কঙ্কার কথাবার্তায় ও আচরণে শিলার সব রাগ পড়ে গেছে। সে কঙ্কার চোখের পানি মুছে দিতে দিতে বলল, ধুর পাগলি, আমি ওই সব কি মনে রেখেছি নাকি? তবুও। কঙ্কা কান্না করতে লাগলো। রাস্তা দিয়ে লোকজন যেতে যেতে কঙ্কাকে দেখতে লাগলো। হিমু অস্বস্তি বোধ করে বলল, শিলা, তুমি একদিন আন্টিকে নিয়ে আমাদের বাসায় এসো। এখানে রাস্তায় আর কথা না বাড়ানোই মনে হয় ভালো হবে। বলেই হিমু কঙ্কাকে নিয়ে চলে গেল। শিলা তবুও তাকিয়ে রইল। সে মন থেকে কঙ্কাকে ক্ষমা করে দিল। কিছুদিন পরের ঘটনা। মাঝরাতে হঠাৎ কঙ্কার পেটে প্রচণ্ড যন্ত্রণা ওঠে। সে ব্যথা সহ্য করতে না পেরে কান্না করতে লাগে। হিমুর সাথে সাথে ঘুম থেকে জেগে উঠে কঙ্কাকে কাঁদতে দেখে বলল, শরীর খারাপ লাগছে? হিমু, আমি তোমায় কিছু গোপন কথা আজ বলতে চাই। আমার কেন জানি মনে হচ্ছে আজ না বললে আর কখনো বলার সুযোগ পাবো না। হিমু বুঝতে পারলো কঙ্কা ওকে কি বলতে চায়, তাই সে বাধা দিয়ে বলল, ওরকম অলক্ষণে কথা মুখে আনিও না তো, পরে অনেক সময় পাবে বলার। কিন্তু কঙ্কা হিমুর কথা শুনল না। সেই হিমুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি রক্তচোষা পিশাচিনী। আমার বাবা মার কালো জাদুর অপব্যবহারের ফলে আমি অর্ধমানবী ও অর্ধ পিশাচিনী হয়ে জন্মেছি। কিন্তু আমি কখনো কারোর ক্ষতি করিনি, তোমার ছাড়া আর কারোর রক্ত পানও করিনি। আমি তোমাদের ভালোবাসায় নিজের রক্তের নেশাকে দমন করে রেখেছি এতদিন। হিমু কঙ্কার মুখ হাত দিয়ে চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়, আমি সব জানি। আমায় নতুন করে কিছু বলতে হবে না। কঙ্কা আশ্চর্য হয়ে গেল। সে কান্না থামিয়ে বলল, তবু তুমি আমায় ভালোবাসো? আমি তো ভেবেছিলাম সত্যিটা জানার পর তুমি আমায় ত্যাগ করবে। হিমু কঙ্কার কপালে একটা কিস করে বলল, তোমায় ত্যাগ করার আগে যেন আমার মৃত্যু হয় কঙ্কা। তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। কঙ্কা ব্যথায় কাতরাতে লাগলো। হিমু আর দেরি না করে ওর মাকে ডেকে আনলো। ওর মা কঙ্কার অবস্থা দেখে হসপিটালে নেওয়ার সিদ্ধান্ত নিল।
কঙ্কা ব্যথার তাড়নায় একটু পরপরই সেন্সলেস হয়ে যেতে লাগলো আর বারবার সে মায়াকে দেখতে চাইলো। তাই হিমু মায়াকে খবর দিল। সূর্য ওঠার কিছুক্ষণ পরেই কঙ্কা সন্তান প্রসব করলো। ডাক্তার হিমু আর ওর মাকে গিয়ে বলল, আপনাদের মেয়ে সন্তান হয়েছে, বেবিটা পুরোপুরি সুস্থ আছে, কিন্তু মায়ের অবস্থা অনেক ডেঞ্জারাস। হিমু আর ওর মা দ্রুত কঙ্কার কাছে গেল। কঙ্কা প্রায় হাফ সেন্সলেস হয়ে শুয়ে আছে। হিমুর মা বেবিটাকে কোলে তুলে নিল। বেবিটা দেখতে একদম কঙ্কার মতোই হয়েছে। হিমু একবার বেবিটার দিকে তাকিয়ে সে কঙ্কার পাশে গিয়ে বসলো। কঙ্কার একটা হাত স্পর্শ করতেই কঙ্কা ধীরে ধীরে চোখ মেলল। কঙ্কার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে। ওর চেহারাও একদম মৃত মানুষের মতো দেখাচ্ছে। হিমু সেটা সহ্য করতে না পেরে ওর মায়ের সামনেই কঙ্কার হাত ধরে কান্না করতে লাগলো। কঙ্কা কথা বলার মতো অবস্থাতে নেই, তবু সে ফিসফিস করে বলল, আমি তোমার কান্না সহ্য করতে পারছি না হিমু, প্লিজ কান্না থামাও। হিমু যেন কোনোভাবেই কান্না থামাতে পারছে না। সে কাঁদতে কাঁদতে কঙ্কার মুখের দিকে ঝুঁকে পড়ে বলল, আজ কেন জানি মনে হচ্ছে তুমি আমায় একলা করে ফেলে রেখে যাবে। কেন এমন মনে হচ্ছে বলতে পারো? কঙ্কা চোখ বন্ধ করে বলল, জানি না, হয়তো আমি তোমার রক্তের সাথে মিশে গেছি, তাই আমার মনে হচ্ছে। হিমু কিছু একটা বলতে যাবে, তখনই মায়ার কণ্ঠ শুনে সে থেমে গেল। মায়া কঙ্কার পাশে বসেই অবাক হয়ে গেল। কঙ্কাকে দেখতে একদম অদ্ভুত লাগছে। সেই পূর্ণিমা চাঁদের মতো সৌন্দর্য হারিয়ে গেছে। কঙ্কা মায়ার একটা হাত ধরে বলল, আমি এতক্ষণ তোমার অপেক্ষায় সময় গুনছিলাম। মায়া কোনো কথা বলতে পারল না। ওর চোখে পানি ছলছল করে উঠল। ওর গলা আটকে গেল। কঙ্কা চোখ বন্ধ করে রেখে বলল, আপু, তুমি আমার একটা শেষ আবদার রাখবে বড় বোন হিসেবে? মায়া কঙ্কার কথা শুনে কান্না করে ফেলল। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি এমন কোনো আবদার করো না যেটা রাখার কোনো যোগ্যতা আমার নেই। কঙ্কা কিছুক্ষণ চুপচাপ থেকে ফিসফিস করে বলল, তুমি আমার মেয়েটার মা হতে পারবে? কঙ্কার কথা শুনে হিমু কঙ্কার মুখে হাত দিয়ে বলল, কেন এসব কথা বলে আমায় কষ্ট দিচ্ছ? আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার নিঃশ্বাসও থাকবে। তোমার কিচ্ছু হবে না কঙ্কনা। কঙ্কা হিমুর কথার কোনো উত্তর দিল না। ধীরে ধীরে ওর হাত পা নিস্তেজ হয়ে যেতে লাগলো। হিমু দ্রুত ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে চেক আপ করে বলল, সরি হিমু সাহেব, তিনি আর বেঁচে নেই। হিমু ডাক্তারের কথা বিশ্বাস করতে পারল না। সে কঙ্কাকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে ডাকতে লাগলো, কিন্তু কঙ্কার শরীর নিস্তেজ হয়ে ঢলে ঢলে পড়তে লাগলো। দীর্ঘক্ষণ ধরে সে পাগলের মতো অস্থির হয়ে কঙ্কাকে ডাকতে লাগলো। শেষে শায়লা বেগম ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কিছুটা শান্ত করতে পারল। হিমু ওর মেয়েকে কোলে তুলে নিল। ও দেখলো মেয়েটা একদম কঙ্কার মতোই দেখতে হয়েছে। মেয়েকে দেখে ওর মনটা ভরে গেল। ওর অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আর সাথে সাথে ও শুনতে পেল কঙ্কা ওর কানে ফিসফিস করে বলছে, তোমার কান্না আমি একদম সহ্য করতে পারছি না হিমু, প্লিজ। হিমু অবাক হয়ে চারপাশে তাকিয়ে দেখলো। তারপর নিমিষেই ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। কঙ্কাকে শেষবার দেখার সময় হিমু ওর ঠোঁটে একটা গভীর চুমু এঁকে দিল।